আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সেবাই থেকে বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব চাঞ্চল্যকর গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1427তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মধ্যবিত্ত পরিবারের সন্তান মোহাম্মদ কামাল হোসেনের জীবনের কলিজা কাঁপানো এক হৃদয় বিদারক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল মর্মান্তিক সত্য ঘটনা। হজের নামে শাশুড়িকে সৌদি নিয়ে বিয়ে করে মেয়ের জামাই। দেখেন, আমার মা মাঝে মাঝে একটা কথা বলতো, ছোটবেলা থেকে শুনতাম যে টাকা দেখলে নাকি কাঠের মূর্তিও হা করে। তো মারে মাঝে মাঝে প্রশ্ন করতাম যে এটা কেমনি সম্ভব, কাঠের মূর্তির কি আর জীবন আছে, সে হা করে কেমন করে? তো মা তখন আমাকে হয়তো সুন্দর করে বুঝাতে পারেনি। আজকের এই গল্পটা শুনে, এই গল্পটা পড়ে আমি বুঝতে পারলাম যে সত্যিকার অর্থে টাকা দেখে কাঠের মূর্তি কেমন করে হা করতে পারে। স্মৃতিতে ধরে রাখার মতো এক কঠিন করুণ বাস্তব জীবনের গল্প। সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই প্রবাসী কামাল হোসেনের জীবনের হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে কামাল ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। আমার বাড়ি বরিশালের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন চোর। আমার জীবনের গল্পটা ৮-১০টা মানুষের গল্পের মতো নয়, সম্পূর্ণ ভিন্ন এক হৃদয় বিদারক করুণ বাস্তব গল্প। যে গল্প শুনলে হয়তো মনের অজান্তে আপনার চোখ দুটো জলে ভিজে টুইটম্বুর হয়ে যাবে। আমি এমনই এক পরিবারে জন্মগ্রহণ করি, যে পরিবারে ছোটবেলা থেকে লাঞ্ছিত, অপমান আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। যখন থেকে মোটামুটি একটু বড় হই, তখন থেকে শুধু দেখতে পাই আমার মা শুধুমাত্র পাতিলের ভিতরে কচু সিদ্ধ করে, আলু সিদ্ধ করে এগুলোই আমাদেরকে খাওয়াতো। দেখা যায় প্রতিদিন 3 বেলায় অন্তত 1 বেলা খাবারও আমরা খেতে পারতাম না। আমার বাবা তেমন কোনো কাজকাম করতো না। গ্রামগঞ্জে হেঁটে হেঁটে আমার বাবা রাতের বেলায় চুরি করত। এক কথায় বলতে গেলে আমার বাবাকে আমাদের এলাকার সবাই চোরামতির নামে চিনে। এবং আমার আব্বা এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে চুরি করতো না। কিন্তু চুরি করেও আমার বাবা কোনো টাকা পয়সা জমাইতে পারতো না বা কোনো টাকা রাখতে পারতো না। আব্বার চুরির সম্পূর্ণ টাকায় আব্বা জুয়ার পিছনে ব্যয় করতো। আমাদের এলাকাতে বা বিভিন্ন এলাকাতে যখন জুয়ার বোর্ড বসতো, মানে যাত্রা গানের আসর হতো, সেখানে বিভিন্ন ধরনের জুয়ার বোর্ড বসতো। আর আমার আব্বা ওই যাত্রার আসরে গিয়ে চুরি করা ওই সমস্ত টাকা দিয়ে জুয়া খেলতেন। এবং কোনোদিনও দিনের বেলা আবার বাড়িতে আসতেন না। যদিও দিনের বেলা বাড়িতে আসতেন, ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে লুকিয়ে থাকতেন, ঘর থেকে বেরোতেন না। আর রাতের বেলায় কোন বাড়িতে চুরি করবে, আব্বার আবার সঙ্গপঙ্গ ছিল যারা আমার আব্বার সাথে চলাফেরা করতো। এদের সাথে যুক্তি পরামর্শ করে বিভিন্ন বাড়িতে গিয়ে আমার আব্বা চুরি করতো এবং চুরি করে ওই চোরাই মাল বিক্রি করে 2-3 দিন আর বাড়িতে আসতো না, এরপরে আবারও আসতো। এভাবে আমার আব্বার দিন আর রাতগুলো কাটতে থাকতো। ছোটোবেলা থেকে এই দৃশ্যগুলো দেখতে দেখতেই আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। আমার মাঝে মাঝে মনে হতো আমার জন্মটাই যেন এক অজন্ম পাপ। এমন এক পাপিষ্ট পরিবারে জন্মগ্রহণ করেছি। আল্লাহর কাছে প্রতিটা দমে দমে মৃত্যু কামনা করি, হে আল্লাহ, তুমি যদি আমাকে এখন নিয়ে যাও তাহলে হয়তো এখনই বাঁচি। এই নির্মম অত্যাচার আর যন্ত্রণা সহ্য হয় না। এই করতে করতে মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 16 বৎসরের কাছাকাছি, 15 কি 16 বৎসরের কাছাকাছি। সেই মুহূর্তে আমার পরিবারের অভাবটা কিছুটা মোটামুটি কমে গেল। এই কারণে তখন থেকে আমি মোটামুটি কামাই রুজি করতাম। পরিবারে ছিলাম আমি, মা আর বাবা মাঝে মাঝে আসতো আর আসতো না। আরও ছিল আমার ছোট একটা বোন সহ ছোট একটা ভাই। আমরা ছিলাম 2 ভাই 1 বোন। এবং ওই পরিবারে 15-16 বছর বয়সে আমার ইনকামের উপরেই আমাদের পরিবারটা মোটামুটি কিছুটা মাথা তুলে দাঁড়ায়। এমন করে সময়গুলো কাটতেছে। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একদিন হলো কি, আমার আব্বা প্রায় 3 মাস পরে বাড়িতে আসছে। 3 মাস পরে বাড়িতে আসছে। তো 3 মাস আমার আব্বা কই ছিল, কোথায় ছিল, এগুলো কিন্তু আমরা জানি না। 3 মাস পরে বাড়িতে আসার পরে আব্বার সাথে সবাই নম্র ভদ্র ভালোভাবেই কথা বলতেছি। আব্বা কই ছিল না ছিল, কি করছে না করছে, এই বিষয় নিয়ে আব্বার সাথে কেউ কোনো কথাবার্তা বলি না। বাড়িতে আসছে, যেখান থেকে আসছে ভালো আছে, ভালো থাকুক, আমরা সেটাই চাই। বাড়িতে আসার পরে আব্বার সাথে আমি উঠা বসা করতেছি। আমি আবার বাড়ির পাশে একটু সবজির চাষ করলাম, সেই সবজি বাগানটা বাবারে দেখাইতেছি। এক কথায় বলতে গেলে আব্বা বাড়িতে আসছে, এই জন্য আমি মহা খুশি যে আমার আব্বা বাড়িতে আসছে। তো তারপরে দেখা গেল এভাবেই 2-3 দিনের মতো আব্বা বাড়িতে রয়ে গেল। সবাই আমার আব্বারে বলতো যে চোরামতিন,
তোর ছেলে কামাল খুব কষ্ট করে সংসারটা ফিরাইতে আসে, অনেক কষ্ট করে সে দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে মানুষের বাড়িতে কাজকাম করে বহু কষ্ট করে সংসারটারে ফিরাইতে আসে, তুই বাজানা চুরি টুরি করিস না। এটা সবাই আমার আব্বারে বলতো। কিন্তু গ্রামের বাসায় একটা কথা আছে, চোরানা শুনে ধর্মের কথা, চোরানা শুনে নীতির কথা। এমনটাই আমার আব্বা আবারও প্রমাণ করে দিল। এভাবে কিছুদিন থাকার পরে একদিন হলো কি, মকবুল চেয়ারম্যানের বাড়িতে মকবুল চেয়ারম্যানের মায়ের জন্য জিয়াফত খাওয়াবে, মানে ওনার মায়ের জিয়াফত। তো জিয়াফতের রাতের বেলায় মানে ওই মকবুল চেয়ারম্যান করলো কি 4টা গরু নিয়ে আসছে। উনি 4টা গরু নিয়ে আসছে, ওই গরুগুলো দিয়ে মানে উনি ওনার মায়ের জিয়াফত খাওয়াবে। সকালবেলা গরু কাটবে এবং গরু কেটে জিয়াফতের আয়োজন করবে, প্রচুর মানুষ আসবে। তো সবাইকে দাওয়াত ফাওয়াত দেওয়া হলো এবং সবাই তখন মোটামুটি রেডি হলো। ওই রাতের বেলায় আমার আব্বাকে তখন বললো যে তুই আমার বাড়িতে থাকিস, মানে মকবুল চেয়ারম্যান আমার আব্বাকে বলছিল। সেই সময়টাতে কিন্তু আমার আব্বা মোটামুটি খুব ভালো হয়ে গেছে, মসজিদে যাইতো, নামাজ পড়তো, মানে নামাজ কালাম পড়তো, খুব মানে ভালোভাবেই ছিল। আর আমিও মাঝে মাঝে মকবুল চেয়ারম্যানের বাড়িতে টুকিটাকি কাজ টাজ করতাম। ধরেন কোনো কাজ পাইলে, কাম পাইলে, তো যে কোনো কাজ পাইলে মকবুল চেয়ারম্যান আমাকে নিয়ে যাইতো, আমি ওনার বাড়িতে কাজ করতাম। ওনার সাথে আমার সম্পর্কটাও খুব ভালো। তা আমি যখন গেলাম, মকবুল চেয়ারম্যান আমার আব্বাকেও তখন রাতের বেলায় পাঠাইলো, মানে ডেকে নিল। আমার আব্বা তো আমার সাথে গেল। তো যাওয়ার পরে মকবুল চেয়ারম্যান আমারে বললো, গরুগুলো তুই পাহারা দিবি, সবসময় গরুগুলা বাঁধছে বাড়ির কোনায়, বলছে তুই পাহারা দিবি এবং বাকি কাজ যে যেদিকেই করো কিন্তু গরুর কাছে তুই থাকবি। 4টা বড় বড় ষাঁড় গরু। তো রাত্রে আনুমানিক তখন 12টা কি 12:30 বাজে। হ্যাঁ, এই সময়ের ভিতরে আমার আব্বা তো বাড়ির মধ্যেই ঘোরাফেরা করতেছে। 12টা কি 12:30 বাজে আব্বা হঠাৎ করে এসে আমারে বলতেছে, কামাল রে, তোর আম্মার জানি কি হয়েছে, তোমার আম্মা রক্তভূমি করতেছে, মানে আমারে বলে। আমি বললাম, আব্বা এটা আপনি কী বলেন, আম্মা রক্তভূমি করবে কেন? বলে, তা তো জানি না, তোর আম্মা রক্তভূমি করতেছে, তোর আম্মার অবস্থা ভালো না। তো এইটা শোনার পরে আমার ভিতরটা তখন মোচড় দিয়ে উঠলো, হায় হায়, না জানি আমার আম্মার কী হলো। আমি তখন আব্বারে বললাম যে আব্বা, তাইলে আপনি একটু গরুগুলারে দেখেন, আর আপনি কোনো দিকে যাইয়েন না, এই গরু রেখা কোনো দিকে যাইয়েন না, কারণ পাশেই হচ্ছে রাস্তা, গরু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো চেয়ারম্যান আমারে বলছে গরু যাতে আমি পাহারা দিই, আপনি কিন্তু গরুর কাছে থাকেন। আমার আব্বা তখন বলে যে ঠিক আছে, আমি গরুর কাছে থাকবো, তুই বাড়ি থেকে তাড়াতাড়ি আয়। মানে আমাদের বাড়ি ওই চেয়ারম্যানের বাড়ি থেকে মানে খানিকটা কাছাকাছি। তো আমি তখন রাতের বেলায় তাড়াতাড়ি করে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে বাড়ির দরজা লাগানো, মানে একদম শুনশান নীরব। আমার ভাই বোন সবাই ঘুমাইতেছে, মাও ঘুমাইতেছে। এখন আমি চিন্তা করলাম, না জানি মায়ের অবস্থা খারাপ হয়েছে দীঘা, আমার মায়েরে কোথাও হাসপাতাল নিয়ে গেছে। দরজায় গিয়ে যখন ধাক্কাতে শুরু করছে, আমার বোন তখন দরজা খুলছে। আমি তখন আমার বোনের জিজ্ঞেস করলাম, কিরে মা কই? বলে, মা তো শুয়ে আছে। বললাম, মা শুয়ে আছে, মায়ের নাকি রক্তভূমি হইতেছে, মায়ের নাকি অবস্থা খারাপ। এই কথা বলতে আমার বোন বলতেছে, কে বললো মায়ের অবস্থা খারাপ? কই, মা তো ঠিকই আছে, মার তো কোনো সমস্যা নাই। এইভাবে আমার বোনের সাথে কথা বলতে বলতে ফট করে আমার মা তখন উঠে আসছে। মা উঠে এসে বলতেছে, কিরে কামাল, কি হয়েছে? আমি বললাম, মা, আমি চেয়ারম্যানের বাড়িতে কাজ করতেছি, কালকে তো চেয়ারম্যানের বাড়িতে চেয়ারম্যানের মায়ের খাওন। এখন আমার আব্বা বললো যে তোমার নাকি অবস্থা খারাপ, তুমি নাকি রক্তভূমি করতেছ, আমার বাড়িতে পাঠাইলো, এখন দেখি তুমি ভালো। আমার মা বলে, সর্বনাশ হয়েছে, তোরে কি ওইখানে কোনো চেয়ারম্যানের দায়িত্ব দিছিল? আমি বললাম, হ্যাঁ, চেয়ারম্যানের দায়িত্ব দিছিল, গরুগুলো আমার পাহারা দিতে বলছে। আমার মা বলে, তারপর? আমি বললাম যে আব্বা তখন বললো যে গরুগুলো উনি পাহারাতে আব্বারে রাখছে, আমি তোমারে দেখতে আসছি। আমার মা দিল তোর উঠানের দিকে, দৌড় দিয়ে বলতেছে, আহারে কামাল রে, তুই মায়ের পিছে পিছে দৌড়া, মায়ের পিছে পিছে আয়। মা দিল দৌড়, আমি বুঝি না কেন দিছে দৌড়। আমি তখন মায়ের পিছনে পিছনে দৌড়াইতে আসি। দৌড়াইতে অনেক দূর আসছি। আসার পরে বললাম, কী হয়েছে মা, কী হয়েছে? একটু থামো। মা বলে, আরে তোর বাবা মনে হয় গরুগুলোর চুরি করার জন্য তোর বাড়িতে পাঠাইছে। মানে মায়ের এই কথা শুনে তখন আমার কলিজার তলা মারছে চিপ। আমি তখন মায়ের আগে দৌড়াইতে শুরু করছি। দৌড়াইতে জায়গা মতো গিয়ে দেখি আমার মা যা বলেছে তাই ঠিক। 4টা গরুর মধ্যে একটা গরুও নাই। গরুর গোয়ালটা তখন পুরো খালি। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে কী করবো। মানে মনে হয় যেন আমি এই জায়গার মধ্যে সেন্সলেস হয়ে যাব, মানে অজ্ঞান হয়ে যাব। সকালবেলা প্রায় 1,500 মানুষের খাওন, 1,500 মানুষের খাওন চেয়ারম্যানের বাড়িতে। আর সেখানেই গরুটা 4টা গরু আমার আব্বা নিয়ে চলে গেল। আমার আব্বাও নাই, গরুও নাই, কিচ্ছু নাই। আমার মা তখন আশেপাশে মানুষের জিজ্ঞেস করতেছে, কামালের বাবারে দেখছেন? সবাই বলে, না, কামালের বাবারে দেখি নাই, তবে কামালের বাবার সাথে বাইরের কয়েকটা লোক অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছে এখানে। আমার মা তখন আমার বলতেছে, তোর বাবা বাইরে থেকে লোক নিয়ে আইসা এরপরে গরুটারে চুরি করে নিয়ে গেছে। আমি তখন বললাম, মা, চেয়ারম্যান যদি জানতে পারে তাহলে কি হবে? এই কথাবার্তার মাঝেই খবর চলে গেল চেয়ারম্যানের কানে। চেয়ারম্যান দৌড়ে উঠে আসছে শোয়া থেকে, আইসা আমারে বলতেছে, কামাল গরু কই?
আমি তখন কোনো কিছু বলি না, নিচের দিকে তাকায় আছি। আমার মা তখন বলতেছে, আপনি আমার ছেলের উপরে গরম হয়ে না, ঘটনা এমনি এমনি ঘটছে। এটা বলা মাত্রই চেয়ারম্যান তখন যত জোরে পারছে তত জোরে আমার মায়ের গালে কষে একটা চড় মারছে। আমি মুহূর্তের মধ্যে চেয়ারম্যানের পা চাইপা ধরলাম, ধরে কান্না করে বলতেছি, চেয়ারম্যান কাকা, আমার আব্বা যা করার তা করে ফেলছে, আমরা তো এখনো মরি নাই, আপনি আমারে আর আমার মায়ের জবাই দিয়া এরপরে গ্রামবাসীরে খাওয়ান, আমার মায়ের আর মায়ের না। উনি বলে, তুই কি বলতেছিস, 4টা গরু, সকালবেলা আমার বাড়িতে মেহমান আসবে, আমি কি করব, আমি এদেরকে কি খাওয়াবো, ভোরে কষে আসবে গরু কাটার জন্য, আমি কেমনি কি করব। আমি তখন বললাম যে এই কথাবার্তার মাঝেই কসাইরিয়া চলে আসছে গাড়ি নিয়ে। শেষ রাতে কসাইরা আসছে, ওনারা গরু কাটবে, শেষ রাতের দিকে গরু কাটবে, ওনারা আসছে। এখন আসার পরে চেয়ারম্যান বলতেছে যে আমার তো এই ঘটনা ঘটছে, গরু তো নিয়ে গেছে চোরে। তো কসাইরা তখন বলতেছে, আপনি যদি বলেন আমরা গরুর ব্যবস্থা করতে পারি। সেই রাতের মধ্যে গরুর ব্যবস্থা করে ওই এর পরের দিন প্রায় বিকেলবেলা মানুষদেরকে খাওয়ানো হয়েছে। যে সময় খাওয়ানোর কথা ছিল 12টা থেকে 1টার মধ্যে, সেই খাওয়ান দিল মানুষটি 3টা থেকে 4টার মধ্যে। যাই হোক, এরপরেও খাওয়ান দাওয়ান হলো। খাওয়ান দাওয়ান হওয়ার পরে আমরা তো আর চেয়ারম্যান আমাদের সাথে কোনো কথা বলে নাই। রাতের বেলা আমি তো মানুষ টানুষ খাওয়াই বাড়িতে চলে গেছি। তো আনুমানিক 11টা কি সাড়ে 11টার দিকে চেয়ারম্যানের বাড়িতে কাজ করে একটা ছেলে ওই তখন আমাদের বাড়িতে আসছে। আমাদের বাড়িতে এসে আমার ডাকতেছে। আমি তখন উঠছি, উঠার পরে দেখি যে মেম্বার সাহেব সহ আছে। তো মেম্বার আমারে বলে, কালকে দিনের 10টা বাজে চেয়ারম্যান দরবার ডাকছে, তুমি তোমার মা দরবারে উপস্থিত থাকবা চেয়ারম্যানের গরু চুরি নিয়ে। তো আমি তখন বলে, আচ্ছা ঠিক আছে। যাই হোক, ঝামেলা তো শেষ হয়েছে। এরপরে চেয়ারম্যানের দরবার ডাকছে, আমি চেয়ারম্যানের দরবারে হাজির হব, যা করা লাগে তাই করব। তো এই রাতের বেলায় মা বলে, টেনশন করিস না, ঘুমিয়ে যা, ভাগ্যে যা আছে তাই হবে, এই নিয়ে চিন্তা করে লাভ নাই। কোনো মানুষের ঘরে তো জন্মাস নাই, জন্মাইছিস একটা অমানুষের ঘরে, সুতরাং এই নিয়ে চিন্তা করে লাভ নাই, সকালে দেখা যাবে। এরপরের দিন আমি আর মা ভোরে প্রায় 9টার দিকে চেয়ারম্যান যেখানে দরবারে ডাকছে ওখানে গেলাম। গিয়ে দেখি শুধু আমাদের গ্রাম নয়, আশেপাশের আরও 8-10টা গ্রামের মানুষ এই দরবারে হাজির। বিশাল করে দরবার করা হয়েছে। চেয়ারম্যান তখন বলল যে আমার মায়েরে বলে, ওই রাতের বেলায় তুমি যে কথাগুলো বলছো এই কথাগুলো এখন বলো। আমার মা তখন অকপটে সব কিছু স্বীকার করলো। আমার ছেলে গরু পাহারা দিচ্ছিল, আমার ছেলের এমনি আমার স্বামী পাঠাই দিছে, এবং পাঠাই দিয়ে আমার স্বামী গরু নিয়ে পালায়া গেছে বা গরু চুরি করছে। তো সবাই তখন বসে আছে। চেয়ারম্যান তখন বলতেছে, আপনারা তো গ্রামের 8-10 জন আছেন, এখন আপনারা বলেন এটার কি বিচার হবে, আমি কি বিচার করব, আপনাদের উপরে বিচার ছেড়ে দিলাম, আপনারা যা বলবেন তাই করব। তখন এক একজনে এক কথা বলতেছে। কেউ বলতেছে ওই মা ছেলের মাথা কামিয়ে, ওর বোন আছে ভাই আছে সবগুলোর মাথা কামিয়ে মাথার মধ্যে রামকালি মেখে পুরো গ্রামে ঘুরিয়ে এরপর ওদেরকে গ্রাম থেকে বের করে দাও। আবার কেউ বলে লাঠিসোঁটা দিয়ে পিটাও। এক একজন এক এক ধরনের কথা বলে। চেয়ারম্যান তখন বলে, মাথা কামাই দিলে চুলে আপনার মাথার মধ্যে আলকাতরা দিলে কি আমি আমার টাকা ফিরে পাবো? আমার এই 4টা গরুর দাম যা, তাদেরকে আমার তাহার দাম ফিরে দিতে হবে, ওই টাকা দিতে হবে। তো চেয়ারম্যানের ওই 4 গরুর টাকায় আমাদের যে ছোট্ট একটা ভিটা আছে, ওই ভিটাটা বিক্রি করলেও কিন্তু চেয়ারম্যানের 4 গরুর টাকা হবে না। তা আমার আম্মা তখন বলতেছে, আপনারা আমাদেরকে মাইরিয়ে ফেলেন, আমরা টাকা দিব কোত্থেকে? নাহলে আমার 2টা কিডনি, আমার ছেলের 2টা কিডনি, আমার মেয়ের 2টা কিডনি, আমার ছোটো ছেলের 2টা কিডনি, এই দেখেন এই সবগুলো কিডনি বিক্রি করে চেয়ারম্যানের গরুর টাকা হয় কিনা। চেয়ারম্যান বলে, আবেগে কথা বলে লাভ নাই। এর ভিতরে মেম্বার দাঁড়ায় বলতেছে, চেয়ারম্যান সাহেব একটা কাজ করেন, কামাল তো মোটামুটি মানুষের বাড়িতে কাজ করে, আপনি কামালের চুক্তিতে নিয়ে আনেন। কামাল আপনার বাড়িতে কাজ করবে যতদিন না পর্যন্ত ওই টাকা শোধ না হয়। আপনার বাড়িতে কাজ করবে, আর কাজ করে যদি মরেও যায়, একদম বুড়ো হওয়া পর্যন্ত আপনার বাড়িতে কাজ করবে যতদিন না পর্যন্ত আপনার ওই গরুর টাকা শোধ না হয়। সবাই তখন এক বাক্যে মেম্বারের এই প্রস্তাব মেনে নিল। সবাই বললো, হ্যাঁ মেম্বার সাহেব যা বলছে তাই করেন। তখনই মুকবুল চেয়ারম্যান আমার ডাক দিল, কাছে ডাক দিয়া বলে, কামাল কি বলস? আমি বললাম যে কাকা, আপনি যা বলবেন তাই করব। উনি বলে, আমি কিন্তু তোরে মাস শেষে কোনো টাকা দিতে পারবো না, তুই আমার বাড়িতে এমনিই কাজ করা লাগবে, প্রতি মাসে মাসে তোর বেতন বাবদ আমি গরুর টাকা কাটবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যদি প্রতি মাসে মাসে আপনি আমার বেতন বাবদ গরুর টাকা কাটেন তাহলে আমার কোনো দুঃখ নাই, আমি কাজ করতে রাজি আছি। তো উনি আমার আরেকজনে বলতেছে, তাহলে ওর মা আর বোনেরা খাবে কি? তো এখানেই লোকেরা আবার বলতেছে যে ওর মা আর বোনেরা মানুষের বাড়িতে কাজ করবে, ও যেমন কাজ করে তারাও তেমনি কাজ করবে, কাজ করে তারপরে খাবে, সমস্যা কি? এভাবেই খেতে হবে, চুরি করলো কেন? এরপরে শুরু হলো এক নতুন দিনের নতুন সূচনার নতুন গল্প।
ভোরের সূর্য মামা উকি দেওয়ার সাথে সাথে আমি চেয়ারম্যানের বাড়িতে কাজে লেগে যেতাম। সকাল থেকে রাত অবধি খেয়ে না খেয়ে হাড় ভাঙা পরিশ্রম করতাম। এভাবে দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস কেটে যায়, কিন্তু চেয়ারম্যান আমাকে একটা টাকাও বেতন দেয় না। আমার যুবতী বোন, আমার বোনটা দেখতে শুনতে এমনিই ভালো না, চেহারা সুন্দর না, তার উপরে মা, আমার যুবতী বোন, আমার ছোট ভাই মানুষের বাড়িতে পেটের দায়ে কাজ করতে যাইতো। আর মানুষের বাড়িতে তারা কাজ করতো দিন, মানে পেট চুক্তিতে 3 বেলা খাওয়াইতো আর তারা কাজ করতো। আমার বোনটাকে নিয়ে গ্রামের মানুষ কত ধরনের নানা বাজে কথা বলতো, কিন্তু কিছু করার ছিল না। আমরা ছিলাম প্রকৃতির কাছে, নিয়তির কাছে চরম অসহায়। আল্লাহ পেট কেন দিল, শুধু এটাই আল্লাহর কাছে প্রশ্ন করতাম। মানুষ তো নামাজ পড়ে আল্লাহর কাছে ধন সম্পদ চাই, তার আমি শুধু আল্লাহকে প্রশ্ন করতাম, ও আল্লাহ পেট কেন দিলা, পেটের জ্বালা কেন দিলা, খোদা গরিব কেন বানাইলা, ও খোদা অসহায় কেন বানাইলা। আল্লাহর কাছে হাত তুলে তুলে শুধু কাঁদতাম আর এই প্রশ্নগুলো করতাম। এমন করেই দিনের আলো আর রাতের অন্ধকার আমার জীবনটাকে আঁকড়ে নিচ্ছিল। বহু মাস নয়, প্রায় 8-9 মাসের মতো এই মেম্বারের চেয়ারম্যানের বাড়িতে আমি কাজ করি। এর কোনো 1 টাকা বেতনও নাই, কিছুও নাই, কিন্তু দিনরাত পরিশ্রম করেই যাচ্ছি। এইভাবে প্রায় 2 বছর আমি চেয়ারম্যানের বাড়িতে কাজ করি। 2 বছর চেয়ারম্যানের বাড়িতে কাজ করার পরে 2 বছর পর একদিন চেয়ারম্যান সাহেব আমাকে একটা প্রস্তাব দেয়, এবং তখন আমার প্রায় 2 বছর হয়ে গেছে। আমি 2 বছর চেয়ারম্যানের বাড়িতে কাজ করি। উনি মাঝে মাঝে আমাকে খাওয়ার জন্য 2-1 টাকা দিত, আর মাঝে মাঝে আল্লাহর ওয়াস্তে বা আপনার ফিতরা জাকাতের টাকা ঢুকে কিছু দিত আমার বোনের জন্য, ভাইয়ের জন্য, আমার মায়ের জন্য। এমনি কোনো মাসটিয়া কোনো বেতন আমার ছিল না। তো 2 মাস ওনার এখানে কাজ করার পরে উনি তখন আমাকে একটা প্রস্তাব করলো, এবং প্রস্তাবটা একটা অন্যরকম প্রস্তাব। উনি আমাকে বলল, আমার পার্শ্ববর্তী গ্রামের একটা মেয়ে আছে যার নাম হচ্ছে রেহানা। তো এই রেহানা মেয়েটা, ওর বাবা হচ্ছে আপনার ইয়েতে কাজ করে, আপনার ওর বাবার মানে মুদির দোকান আছে, মোটামুটি একটা মুদির দোকান আছে। এবং মেয়েটা হচ্ছে এর আগে সম্ভবত একটা বিয়ে হয়েছে, তো এখান থেকে চলে আসছে, এখন মানে ডিভোর্সি অবস্থায় আছে। তো বাপের সাথে থাকে। ওই মেয়ের নাম হচ্ছে রেহানা। চেয়ারম্যান একদিন বিকেলবেলা আমার ডাইকে নিয়ে বলতেছে, কামাল, তুই যদি সারা জীবন আমার বাড়িতে কাজ করিস, তুই যদি সারাটা জীবন আমার বাড়িতে কাজ করিস, তবে তোর কোনো লাভ নাই। সারা জীবন আমার বাড়িতে কাজ করলেও তুই আমার এই ঋণ শোধ করতে পারবি না। 4টা গরুর ঋণ তুই শোধ করতে পারবি না। মাস শেষে তোর বেতন কয় টাকা? তুই 2 বছর কাজ করে আজও একটা গরুর ঋণ শোধ করতে পারস নাই। সুতরাং সারা জীবন কাজ করলেও তোর ওই গরুর ঋণ শোধ হবে না। আমি তোকে একটা কঠিন প্রস্তাব দিব, তুই যদি আমার এই প্রস্তাবটা মেনে নেস, তাহলে তোর আমার ঋণও শোধ হয়ে যাবে, এবং তুইও তোর জীবনে একটা স্বর্ণালী সকাল দেখবি। আমার মনে মনে তখন মনে হলো, আল্লাহ মনে হয় আমার দিকে ফিরে তাকাইছে। আমি তখন চেয়ারম্যানকে বললাম যে, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। আপনি আমাকে কি করতে বলতেছেন? আপনি আমাকে যাই করতে বলবেন আমি তাই করব, যদি আমার ঋণ থেকে আমি বেরোতে পারি, আমার বোনটার একটা বিয়ের ব্যবস্থা করতে পারি। উনি বলে, তোর বোনের বিয়ের ব্যবস্থা আমি করে দিব। তোর যে বোন আছে তারে বিয়ে দিতে যা টাকা লাগে তা টাকা আমি দিব, এবং মাস শেষে আমি তোরা আজকে থেকে বেতনও দিব। তোরে আমি যে গরুর ঋণ আছে তা মাফ করে দিব। চেয়ারম্যানের কথাগুলো শুনে আমার কাছে মনে হলো, চেয়ারম্যান মনে হয় কোনো নেশা টেশা করছে, মনে হয় কোনো মাল পানি টানি খাইছে। তা না হলে এসব কী কথাবার্তা বলে? এটা কি কোনোদিন সম্ভব? আমি তখন বললাম, কাকা, আমি না আপনার কথা বুঝি না, আপনি আমাকে কোন মর্মে কী কথা বলতেছেন? উনি বলে, আরে বোকা, শোন, এই যে পাশের গ্রামের একটা মেয়ে রেহানা আছে, চিনিস তো? আমি বললাম, চিনি। বলে, তুই রেহানারে বিয়ে করবি। আমি বললাম, আমার পায়ের নিচে মাটি নাই, মাথার উপরে আসমান নাই, আর আপনি আমারে বলতেছেন আমি রেহানারে বিয়ে করব? রেহানার বাবা কি রেহানার আমার কাছে বিয়ে দিবে? উনি বলে, বিয়ের ব্যবস্থা আমি করব, রেহানার সাথে তোর বিয়ের ব্যবস্থা আমি করব। রেহানারে তুই বিয়ে করবি, এবং বিয়ে করার পরে রেহানারে তুই বউ বানাইয়া আমার বাড়িতে আনবি। তা আমি মনে করলাম, আমার যেহেতু ঘর বাড়ি নাই, কিছুই নাই, তো এই জন্য মনে হয় চেয়ারম্যান দয়া করে বলতেছে রেহানারে বিয়ে করে চেয়ারম্যানের বাড়িতে আনার জন্য। তখন আমি বললাম যে, বিয়ে করলে তো আপনার বাড়িতে আনতে হবে, আমার তো কোনো ঘর বাড়ি নেই, আমি আমারে কই নিয়ে যাব? উনি বলে, আমার বাড়িতে আনবি। গল্প কিন্তু এতেই শেষ নয়, মূল কথা রয়ে গেছে। আমি বললাম, মূল কথা কোনটা? উনি বলে, তুই যখন রেহানারে বিয়ে করে আমার বাড়িতে আনবি, তুই কোনোদিনও রেহানার সাথে থাকতে পারবি না, রেহানার সাথে আমি থাকবো। আমি বললাম, মানি? আপনি থাকবেন মানে? এটা আপনি কী বলতেছেন? উনি বলে, হ্যাঁ, রেহানার সাথে আমি থাকবো, তুই রেহানারে বিয়ে করে আনবি। আমি তখন বললাম, কাকা, আমি আপনার কথা কিছু বুঝতেছি না, আপনি আমাকে বুঝাইয়ে বলেন। উনি বলে, হ্যাঁ, তাহলে তোরে বুঝিয়ে বলি। রেহানার সাথে আমার একটা অবৈধ সম্পর্ক আছে আজকে বহু বছর ধরে। এটা গ্রামের তেমন কেউ জানে না, এটা প্রত্যেকের কাছে লুকায়িত একটা বিষয়।
তো ইদানিং সম্ভবত রেহানার বাবার সিদ্ধান্ত নিয়েছে রেহানাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। কোথায় থেকে নাকি রেহানার বিয়ের গড় আসছে, রেহানাকে ওখানে বিয়ে দিয়ে দিবে। তো রেহানাকে যদি ওখানে বিয়ে দিয়ে দেয় তাহলে তো আমি রেহানাকে যখন চাইবো তখনই আর পাবো না। আর আমারও তো রেহানাকে বিয়ে করা সম্ভব না, কারণ তোর চাচি আছে, চাচতো ভাই বোন আছে, তুই তো জানিস। যার জন্য তুই নামমাত্র রেহানারে বিয়ে করে বউ বানায় ঘরে আনবি, কিন্তু রেহানার সাথে বাসর ঘর হবে আমার, রেহানার সাথে থাকবো আমি। আমি তখন বললাম, রেহানা কি এগুলোতে রাজি হবে? উনি বলে, হ্যাঁ রেহানা রাজি হবে, রেহানার সাথে আলোচনা করে আমি তোকে বলতেছি। তুই শুধুমাত্র গ্রামবাসীর কাছে নামমাত্র রেহানার স্বামী থাকবি, কিন্তু রেহানার সাথে রাতের বেলায় ঘুমাবো আমি। বল রাজি আসিস তো? আমি তখন উপরের দিকে তাকে একটা মুচকে হাসি দিলাম। আল্লাহ কোন আসমানে আছে? আল্লাহর যদি একটাবার দেখতে পারতাম, এই কেমন কথা আমাকে শোনাইতেছে। আল্লাহ গরিব বানাইলো বলে কি যে যার মতো করেই ব্যবহার করবে? উনি আমারে বলে, আমি তোর 1 ঘন্টা সময় দিলাম, এখানে বসে বসেই চিন্তা কর, আজকে রাতের মধ্যে আমাকে উত্তরটা জানাবি। তো যদি জানাস ভালো, যদি রাজি থাকিস ভালো, না থাকলেও ভালো। তবে আমার একটা শর্ত হচ্ছে, এই বিষয়টা যে আমি তোর সাথে শেয়ার করেছি এটা তুই কারো কাছে বলতে পারবি না। যদি আমি ব্যতীত বা তুই ব্যতীত এই কথাটা তৃতীয় কোনো ব্যক্তি জানতে পারে তাহলে আমি তোকে মেরে ফেলবো। আমি ওয়াদা করতেছি আমি তোকে মেরে ফেলবো। যদি পারিস করলে করবি, না করলে নাই, কিন্তু বিষয়টা নিয়ে কারোর সাথে কোনো আলোচনা করতে পারবি না। আমি বললাম, ঠিক আছে কাকা, আমি এই বিষয় নিয়ে কারোর সাথে কোনো আলোচনা করব না, বাট আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে একটু চিন্তা করার সময় দিছেন। আমি তখন চিন্তা করতেছি বসে বসে কি করা যায়। ভাবতে অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর চিন্তা করলাম, চেয়ারম্যান যে বলছে আমি আজকে 2 বছর তার বাড়িতে কাজ করি, এই 2 বছরে আব্বার চুরি করা একটা গরুর টাকাও কিন্তু শোধ হয় নাই। তো এতগুলা গরু, আমি এই গরুর ঋণ কিভাবে শোধ করব? আর 2 দিন পরে আমার বোনটাও বুড়ি হয়ে যাইতেছে, আমার বোনটারে বিয়ে দিতে পারবো না। মা অসুখে ব্যারামে মরতেছে, মায়ের একটা ওষুধ খাওয়াইতে পারতেছে না। ছোট একটা ভাই, তার জীবনটাও নষ্ট হয়ে গেছে। আমার মা, আমার বোন, আমার ছোট ভাইয়ের জন্য যদি আমার নিজের জীবনটা কোরবানি করতে হয়, আমি তাতেও রাজি আছি। আর এক কথায় বলতে গেলে আমি তো সেই কোরবানি করেই যাচ্ছি। আমি চেয়ারম্যানের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। বললাম, চেয়ারম্যান সাহেব আপনার প্রস্তাবে আমি রাজি আছি। উনি বলে, ঠিক আছে, রাজি থাকলে তোর মায়ের গিয়া বল তুই ওরে বিয়ে করবি, তোর মা যেন বিয়ের প্রস্তাব নিয়ে যায়, আর তোর মায়ের সাথে আমিও যাব। আমি তখন বললাম, আপনিও যাবেন? বলে, হ্যাঁ আমিও যাব, সাথে তোরও নিয়ে যাব। বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে মারে এটা শোনাইলাম বলতে চেয়ারম্যানের গোপন কথা শোনাই নেই, শুধু বলছি অমুক গ্রামে রেহানার আমি বিয়ে করব, তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাবা। মা আমারে বলে, ঘরে ভাত নাই আর ছেলে আমার স্বাদের তরকারি খোঁজে, যেখানে তোরে বিয়েই দিতে পারবো না, জীবনে কেউ তোরে বিয়েই করবে না, আর সেখানেই তুই রেহানার মতো মেরে বিয়ে করবি। আমি বললাম, মা তুমি চেয়ারম্যানের বাড়িতে চলো, গেলেই ক্লিয়ার হবে। পরের দিন মায়ের নিয়ে চেয়ারম্যানের বাড়িতে আসছে। আসার পরে চেয়ারম্যান আমার আম্মারে বুঝিয়ে বলল, আপনার ছেলে যেটা বলতেছে সেটা ঠিকই বলে, আপনি ভয় পাইন না, আপনি আমার সাথে যাবেন, মেয়ের বাবা রাজি হবে। তো এর পরের দিনে দুপুরবেলা আমি, মা আর চেয়ারম্যান মিলে রেহানাদের বাড়িতে গেলাম। যাওয়ার পরে রেহানার বাবা রাজি না, আমার কাছে মেয়েরই বিয়ে দিতে। উনি মানে বানাই টানাই করতেছে, রাজি না। এবার চেয়ারম্যান বলতেছে, রেহানার বাবারে বলতেছে, আপনি যে রাজি হন না, আপনি রাজি না হইলে তো আপনারই ক্ষতি, কারণ আপনার মেয়ে অলরেডি কামালের সাথে বহু বছর ধরে প্রেম ভালোবাসা করতেছে, ইটিস পিটিস করতেছে, এগুলার প্রমাণ আমাদের কাছে আছে। তো এখন আপনার মেয়েটার আপনি অন্য কোথাও কেমনি বিয়ে দিবেন? মেয়ে তো অলরেডি কামালের সাথে বহুদিন ঘুমাইছে, এমন প্রমাণ আমাদের কাছে আছে। আর আপনার মেয়েরই গিয়ে জিজ্ঞেস করেন কামালের সাথে মেয়ের সম্পর্ক আছে কিনা, তো মেয়ের অন্য কোথাও কেমনি বিয়ে দিবেন? আমি গ্রামের চেয়ারম্যান, যদি ভালোই চান তো মেয়েটারা কামালের কাছেই বিয়ে দেন। আর আমি আপনাকে বললাম, মেয়ের দায়িত্ব আমি নিলাম, ওই কামাল ওর বাড়িতেও মেয়েরই নিবে না, আমার বাড়িতেই রাখবে, এবং আমি মেয়ের বাবার ভূমিকা পালন করব, আমি ওর ওইখানে ভালোভাবে রাখবো। আর কামাল যা টাকা বেতন পাবে সব টাকা আমি মাস শেষে মেয়ের হাতে তুলে দিব। এবং এইভাবে বলার পরে রেহানার বাবা তখন কিছুটা রাজি হলো। চেয়ারম্যান তখন রেহানার বাবার সাথে বিয়ের দিন তারিখ ঠিক করলো। সপ্তাহখানিক পরে রেহানার সাথে আমার বিয়ে। এই সপ্তাহখানিক চেয়ারম্যান আমারে বলল, তুই কাজ করার দরকার নাই, বাইরে থাক, তোর আম্মার সাথে পরিবারের সাথে সময় দে। আমি রেহানাকে বিয়ে করব। আমার মা তো মহা খুশি, আমার বোনের খুশির কোনো সীমা নাই। ছোট ভাইটাও অনেকটা খুশি হয়েছে। আমি একটা ভালো পরিবারে বিয়ে করতেছি, একটা সম্ভ্রান্ত পরিবারে বিয়ে করতেছি, অনেক টাকা পয়সাওয়ালা একটা পরিবারে বিয়ে করতেছি, যার জন্য পরিবারের সবাই মহা খুশি। কিন্তু শুধু আমিই তো জানি আমি আসলে কাকে বিয়ে করতেছি। এমন করতে করতে দিন আর রাতগুলো কাটলো এবং একটা সময় বিয়ের দিন তারিখ ঠিক যেহেতু হলো, সেই মাপে আমি তখন গ্রামের কিছু লোকজন মিলে
চেয়ারম্যান সহ রেহানাকে বিয়ে করার জন্য রেহানার বাবার বাড়িতে গেলাম। সেখান থেকে রেহানাকে বউ বানিয়ে আমি চেয়ারম্যানের বাড়িতে উঠালাম। সে রাতে আমার মা, আমার ভাই, আমার বোন সবাই বাড়িতে আছে, চেয়ারম্যানের বাড়িতে। সবাই আনন্দ ফুর্তি করতেছে, বাজি ফুটাইতেছে, নাচানাচি করতেছে। আমি বাসর ঘরে ঢুকছি। ঢুকার পরে রেহানা আমারে বলে, আপনি একটু খাওয়া দাওয়া করেন, কিছু খাবেন? আমি বললাম যে এখানে আর খাওয়ার কি আছে? তাহলে বলে পাশের রুমে যেয়ে শুয়ে যান। আমি পাশের রুমে যাওয়া মাত্রই দেখি পাশের রুমে চেয়ারম্যান শুয়ে আছে। আমি চেয়ারম্যানের 2টা ডাক দিলাম, উনি ঘুমিয়ে আছে। উঠার পরে উনি আমারে বলে এখানে ঘুমা। তা আমি পাশের রুমে ঘুমাইলাম। চেয়ারম্যান রেহানার কাছে আসলো। সেদিন মনে হয়েছিল কি জানেন, সেদিন মনে হয়েছিল এই দুনিয়াতে গরিব হয়ে জন্মানোর চেয়েও না জন্মানোটাই ভালো। আল্লাহ যদি দুনিয়াতে গরিব হয়ে কাউরে পাঠায়, জন্ম থেকে অভিশাপ নিয়ে পাঠায়, যাকে কাবিন করলাম, প্রায় 2 লক্ষ টাকা কাবিনে যারে বিয়ে করলাম, বউ সাজাইয়া তার কাছে অন্য কাউরে পাঠাইলাম, টাকার কাছে বিক্রি হয়ে গেল সব কিছু, টাকার কাছে বিক্রি হয়ে গেল ভালোবাসা আর বাস্তবতা। পাশের রুমে আমি ঘুমাইলাম আর এই রুমে চেয়ারম্যান ঘুমাইল। ফজরে আজান দেওয়ার পরে চেয়ারম্যান আমারে ডাইকে দিয়া বলতেছে, তুই ওই রুমে যা। চেয়ারম্যান পিছনে দরজা দিয়ে বাইরে গেছে। আমি উঠলাম, হাত মুখ ধুইলাম, নামাজ পড়তে গেলাম। রেহানাদের বাড়ি থেকে মেহমান আসলো। চেয়ারম্যান সকাল থেকে রাত অবধি পর্যন্ত তাদেরকে খাওয়া দাওয়া করানো, তাদের পিছনে শ্রম দেওয়া, মানে তাদেরকে আদর আপ্যায়ন করা, কী যে একটা অবস্থা বলে বোঝানো যাবে না। চেয়ারম্যান সবার কাছে বলে, আমি কামালের বাবার দায়িত্ব পালন করতেছি। কামালের বাবা চলে গেছে, কামালের বাবা একটা চোর ছিল এবং আমি কামালকে নিজের মতো করে নিয়েছি এবং আমি কামালের বাবার দায়িত্ব পালন করতেছি। উনি আমার কেমন বাবার দায়িত্ব পালন করে তা তো গতকালকে রাতে আমি নিজের চোখেই দেখেছি। সত্যি কথা বলতে কি ভাই জানেন, একটা মানুষকে আমরা উপর থেকে যতটা ভালো মনে করি, মানুষটা কিন্তু ততটা ভিতর থেকে ভালো নয়। যতক্ষণ না পর্যন্ত একটা মানুষের আপনার ভিতরটা জানতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত বুঝতেই পারবেন না যে মানুষটা কত ভয়ঙ্কর হতে পারে। আমার কাছে মনে হয় আকাশের চেয়েও গিরগিটির চেয়েও এই দুনিয়াতে সবচেয়ে বেশি রূপ বদল করতে পারে মানুষ। আর আমার এই বাস্তবতা থেকে মনে হয় যে মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব নয়, পৃথিবীর নিকৃষ্ট জীব। আমি আমার বাস্তবতাকে উল্লেখ করে বলি। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করে আমি চেয়ারম্যানের বাড়িতে কাজ করে যাইতেছি এবং চেয়ারম্যান আমাকে বেতন দিতেছে। ওই সময়তে কিন্তু মোটামুটি ভালো টাকা বেতন পাইতাম। প্রতি রাতের ঘটনা একটাই, আমি যদিও এই ঘরে থাকতাম, তবে আমি এক ঘরে ঘুমাইতাম। চেয়ারম্যান যদি রাতের বেলায় মাঝে মাঝে না আসতো, আমি এক ঘরে ঘুমাইতাম, আরেক ঘরে হচ্ছে রেহানা ঘুমাইতো। তো রাতের বেলায় চেয়ারম্যান এসে দরজা ধাক্কাইলে আমি দরজা খুলে দিয়ে পাশের রুমে চলে যেতাম, রেহানার সাথে চেয়ারম্যানই থাকতো। এভাবে অনেকগুলো দিন কেটে গেল এবং একটা পর্যায়ে চেয়ারম্যানকে বললাম আমার বোনটার বিয়ের ব্যবস্থা করেন। চেয়ারম্যান তখন আমার বোনের একটা বিয়ের ব্যবস্থা করলো, একটা ভালো জায়গায় আমার বোনের বিয়ে শাদিও হলো। টাকা যা লেগেছে তাই কিন্তু চেয়ারম্যান দিয়েছে। বিশ্বাস করেন, এলাকার মানুষের চোখে চেয়ারম্যান যেন হীরার টুকরা। সবাই বলে কামালের পরিবারটার দিকে চেয়ারম্যান ফিরে তাকাইছে এবং এই কারণে এলাকায় চেয়ারম্যান যদি আবার নির্বাচন করে তো বিনা প্রতিদ্বন্দ্বিতে চেয়ারম্যান পাশ করে যাবে। মানে সবাই চেয়ারম্যানকে ভোট দেবে। প্রতিটা মানুষের মুখে চেয়ারম্যান যেন এই এলাকার একটা মাথার মুকুট। মানুষ বিপদে পড়লে একটা নামই স্মরণ করে, তার নাম হচ্ছে মকবুল চেয়ারম্যান। দৌড়িয়ে চেয়ারম্যানের কাছে আসবে আর চেয়ারম্যান 2 হাত ভরে মানুষকে টাকা দিবে। কিন্তু মূলত ভিতরগতভাবে চেয়ারম্যানের হৃদয়টা ছিল কুকরিট কালো, যে কালোর বর্ণনা শুধুমাত্র আমিই দিতে পারবো। এভাবে আমার ছোটো বোনটার বিয়ে হলো। ছোটো বোনটার বিয়ে হবার পরে আমি তখন ছোটো ভাইটারে একটা ভালো দোকানে চাকরি দিয়েছি। কিছু টাকা পয়সা ইনকাম করিয়া চেয়ারম্যান থেকে নিয়ে একটা ভালো দোকানে আমার ছোটো ভাইয়ের কাজ দিয়েছি এবং সেখান থেকে এখানে কিন্তু আমার অনেকগুলো দিন পার হইতে আছে, মানে দিন লাগতে বৎসরের মতো পার হইতে আছে। পরে আমার ছোটো ভাইয়ের আমি নিজে একটা দোকান দিয়ে দিয়েছি আমার নানুর এলাকাতে। আমার নানুর এলাকাতে আমার ছোটো ভাইয়ের একটা দোকান দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভাবতেছি মোটামুটি সবাই তো সেটেল হলো, ছোটো ভাইরেও সেটেল করলাম, বোনটারও বিয়ে দিলাম, ঋণ ফিনও শেষ করলাম, হাতেও 2-4টা টাকা আছে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখান থেকে পালাবো। কারণ প্রতি রাতে চেয়ারম্যান যা করতেছে এটা তো আমি আমার নিজের চোখে দেখতেছি এবং চেয়ারম্যান যে পাপগুলো করতেছে তার প্রতিটা পাপের ফল আল্লাহর দরবারে আমাকে ভোগ করতে হবে। আল্লাহর কাছে এই পাপের জন্য আমাকে জবাবদিহিন করতে হবে। তো তখন আমি চিন্তা করলাম যে না, আমি যেভাবেই হোক, যে করেই হোক আমি এখান থেকে পালাবো। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে আর থাকবো না, এই জায়গা থেকে আমি পালিয়ে যাব। সম্পূর্ণভাবে এই সিদ্ধান্তে আমি তখন উপনীত হলাম যে আমি এখানে থাকবো না, এখান থেকে আমি পালিয়ে যাব।
তো পালিয়ে যাওয়ার জন্য মোটামুটি যেটার প্রয়োজন হয় আমি সব কিছু গোছগাছ করলাম। এবং এই পালিয়ে যাওয়ার বিষয়ে আমি কখনো রেহানাকেও বললাম না। এবং রেহানার বাবা যখন আসে, রেহানা আমার সাথে বসে, এরপরে বলে কামাল অনেক ভালো, আমার স্বামী অনেক ভালো। মানে এমন অভিনয় করে রেহানা, যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। রেহানার বাবা মাঝে মাঝে আমার জন্য টাকা পয়সা দিলে রেহানা এগুলো নিয়ে যায়। আমার জন্য কোনো খাবার দাবার নিয়ে আসলে এগুলো রেহানা নিয়ে যায়। মানে রেহানা এবং মকবুল চেয়ারম্যান মিলে তাদের ওই সুবিধার জন্য আমাকে বলি বানাইতেছে। তো এই করতে করতে একদিন আমি সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাব। ঠিক একদিন বিকালবেলা গোছগাছ করে সব কিছু বলে মারেও সব কিছু জানাই দিলাম। ইতিমধ্যে মাও সব কিছু জানছে এবং মাও আমাকে বলছে পালিয়ে যাওয়ার জন্য। এবং এক পর্যায়ে আমি তখন চেয়ারম্যান বাড়ি থেকে পালাই। চেয়ারম্যান বাড়ি থেকে পালিয়ে আমি তখন এখান থেকে চলে যাই অনেক দূরে, মানে আমাদের বরিশালের ভিতরে অন্য একটা উপজেলায় চলে যাই। তো সেখানে গিয়ে একটা দোকানে আমি তখন চাকরি নিই। মানে দোকানটা ছিল মহিলাদের আপনার জুতার দোকান। মানে মহিলা পুরুষ দুজনেই আছে, তবে মহিলাদের ডিস্কো জুতা, রূপসা জুতা এই টাইপের জুতাগুলো পাওয়া যেত। তো সেখানে আমি তখন জুতার দোকানে কাজ নিয়ে নিলাম। এবং কাজ নেওয়ার পরে ধরেন তখন মোবাইল ফোন আছে। তাই আমি মাঝে মাঝে কী করতাম, আমার দুঃসম্পর্কের এক বাড়ির আত্মীয় আছে, ওনারে ফোন দিতাম, ওনারে ফোন করতাম দোকান থেকে। উনি আমার আম্মার যেয়ে খোঁজ খবর দিত। আবার মাঝে মাঝে আম্মার সাথে আমি গোপনে গোপনে কথা বলতাম। আমি গ্রাম থেকে পালিয়ে যাওয়ার পরে চেয়ারম্যান বড় বিপদে পড়ে যায় এই রেহানাকে নিয়ে। এরপরেও এই শয়তান চেয়ারম্যান রেহানাকে তার ঘরেই রেখে দিছে। উনি বলে রেহানা আমার মেয়ের মতো আমার বাড়িতে থাকুক, এবং ও যেহেতু পালায়ে গেছে কামালরে খুঁজে বের করে আমরা আবারও নিয়ে আসবো, রেহানা থাকুক। এই চেয়ারম্যান কিন্তু আর রেহানাকে ছাড়ে নাই। রেহানা ওই বাড়িতেই থেকে গেছে, মানে ওই সাথেই থেকে গেছে, আপনার ওই কামাল মকবুল চেয়ারম্যানের সাথে থেকে গেছে। তো সেখান থেকে আমি পালায় আসছি। গ্রামবাসী, এলাকাবাসী সবাই জানে আমি রেহানাকে বিয়ে করে পালাই গেছি। কিন্তু আমি তো শুধুমাত্র জানি যে আমি রেহানাকে কেমন বিয়ে করছি, এবং রেহানা মূলত আমার কেমন বউ ছিল এটা তো আমিই জানি। তো এই জুতার দোকানে চলে আসছি। আসার পরে জুতার দোকানে চাকরি করতেছি। এভাবে দিনকে দিন রাতকে রাত কাটতেছে, পরিবারের জন্য টাকা পাঠাইতে আসি। তো এমন করতে করতে একটা ফ্যামিলি আছে, মানে একটা মহিলা আছে, নাম হচ্ছে নাসিমা। তো উনি মাঝে মাঝে আমার জুতার দোকানে আসতো। উনি আবার আমার কাছ থেকে সবসময় জুতা কিনে নিয়ে যাইতো। ওনার একটা মেয়ে আছে এবং ওনার স্বামী আছে, সবসময় আমাদের দোকান থেকে উনি জুতা কিনতো। মহিলাটার সাথে আমার একটা সম্পর্ক অনেক ভালো। এমন করতে করতে আমার যে জুতা দোকানের মালিক, উনি হঠাৎ সিদ্ধান্ত নিয়েছে উনি বিদেশ চলে যাবে। মানে উনি বিদেশে চলে যাবে এবং যে জুতার দোকান আছে ওই জুতার দোকানটা উনি বন্ধ করে দিবে। অন্য কোথাও বিক্রিও করবে না, আবার অন্য কেউ কিনবেও না, কারণ এই জুতার দোকানে কোনো লাভটাভ নাই, ওভাবে লাভটাভ হয় না। এই জন্য উনি জুতার দোকানটা বিক্রি করে দিবে, মানে আপনার বন্ধ করে দিবে, উনি বিদেশে চলে যাবে। তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এখন আমি কি করব, কারণ আমার কাছে তো তেমন কোনো টাকা পয়সাও নাই। তো এই দুঃখ একদিন ওই নাসিমা ম্যাডামের সাথে আমি ওনার সাথে একদিন শেয়ার করতেছি জুতোর দোকানে বসে যে আমি তো আর আপনার কাছে জুতো বিক্রি করতে পারবো না, আর আপনিও হয়তো আমাকে দেখবেন না, আমি তো এখান থেকে চলে যাব। তা উনি বলে কেন চলে যাবা কেন? আমি বললাম এই ঘটনা, আমার মালিক দোকান বিক্রি করে দিবে বা দোকান কি জানি কি করবে, উনি বিদেশে চলে যাবে। তো বলে আমি বললাম আমি খুব টেনশানে আছি, কোনো কাজ পাইতেছি না, অনেক দিন ধরে খোঁজাখুঁজি করতেছে, কোনো একটা কাজ পাইলে আমার জন্য একটু সুবিধা হইতো। তো ওই মুহূর্তে উনি আমাকে বলে আমি যদি একটা কাজ দিই তাহলে কি তুমি করবা? ওই মহিলাটা মোটামুটি একটু বয়স্ক ছিল, আমার থেকে একটু বেশি বয়স। পরে আমি বললাম কাজ দিবেন, তা কি কাজ? যদি কাজ ভালো হয় তাহলে আমি করতে রাজি আছি। উনি বলে ভালো কিনা খারাপ সেটা জানি না, তবে ভালো বেতন পাইবা। আমি বললাম ভালো বেতন পাইলেই তো হয়, ভালো বেতন মানেই তো ভালো কাজ। আচ্ছা বলেন কাজটা কি? উনি বলে আমার স্বামী আছে, আমার স্বামীর দেখাশোনা করবা। তখন আমি বললাম যে এইটা আপনি কি বলেন, আপনি একটা মহিলা, আপনার স্বামী তো আপনার মতোই হবে, তা আমি আপনার স্বামীকে দেখাশোনা করব কেন? বলে না আমার স্বামী অনেক অসুস্থ, বয়স অত বেশি হয় নাই কিন্তু উনি অনেকটা অসুস্থ, ওনারে পায়খানা প্রস্রাব করাইবা, ওনারে গোসল করাইবা, ওনার দেখাশোনা করবা, এবং আমি তোমারে এই দোকানে যা বেতন পাইতা তার থেকেও বেতন বাড়াই দিব। তখন আমি চিন্তা করলাম যে বুদ্ধিটি তো ভালোই। আবার এই নাসিমা ম্যাডামকে যতটুকু দেখলাম উনি যথেষ্ট ভালো। আমার দোকানে যত টাইমে আসতো, যখনই আসতো আমার আপনার ওভার টাকা টুকা দেওয়া যাইতো, আমার সাথে ভালোভাবে ব্যবহার করতো, খুব মিষ্টি করে কথা বলতো। উনি অত্যাধিক ভালো লোক, এক কথায় বলতে গেলে উনি খুবই ভালো। তো চিন্তা করলাম উনি যদি এতটাই ভালো, তাহলে ওনার স্বামীর দেখাশোনা করা বা ওনার স্বামীর সাথে থাকা এটা তো আমার জন্য ভালো কাজ, আমি এটা করব। ওনারে বললাম যে আপনি যদি এটা করতে বলেন আমি এটা করতে রাজি আছি। উনি বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকের দিন পরে আইসা তোমার নিয়ে যাব। তো আমি আমার মালিককে জানাইলাম যে আমি এটা কাজ পাইছি, জুতা দোকানের মালিককে। উনি বলে তাহলে ভালো হয়েছে, এবার থেকে আর দোকান খোলার দরকার নেই, আমি জুতাগুলো সবগুলো লটে বিক্রি করে দিব। তো এর পরের দিন উনি জুতাগুলো সব লটে বিক্রি করে দিল। করে দেওয়ার পরে দোকান থেকে মোটামুটি দোকানের কাজ শেষ।
এরপরের দিনে দুপুরবেলায় মহিলা তখন আসছে, এবং মহিলা আসার পর আমারে বলল যে ঠিক আছে কামাল, আমার সাথে চলো, আমার বাড়িতে চলো। আমার মালিককে বললো যে কামাল অনেক ভালো ছেলে, আপনার বাড়িতে গেলে ভালোই থাকবে। তা আমি আমার ব্যাগপত্র যা কিছু আছে সব কিছু নিয়ে তখনই নাসিমা ম্যাডামের সাথে ম্যাডামের বাড়িতে রওনা দিলাম। তো ওনার বাড়িতে যাওয়ার পরে দেখলাম ওনার বাড়িটা মোটামুটি মেইন রোডের পাশেই, একটা গ্রাম আছে, গ্রাম থেকে কিছুটা বাইরে নতুন একটা বাড়ি বানাইছে, এবং বিশাল বড় বাড়ি, দেখে মনে হলো এক রাজকীয় বাড়ি। বাড়ির ভিতরে আপনার কোনো কিছুর অভাব নাই, একটা বিশাল পুকুর আছে, এরপরে বিভিন্ন রকমের ফলের বাগান আছে, মানে ফল গাছ আছে, এক কথায় বলতে গেলে অসাধারণ একটা বাড়ি। তো এই বাড়ির মধ্যে আমি তখন আইসা পড়ছি। পড়ার পরে উনি ওনার স্বামীর কাছে আমার নিয়ে গেল। ওনার স্বামী হুইল চেয়ারে বসে থাকে, মানে এক সাইড মানে নষ্ট হয়ে গেছে, এভাবে ঘাড় বাঁকা করে থাকে, হুইল চেয়ারেই বসে থাকে সারাক্ষণ। তা এই লোকের পয়খানা প্রস্রাব পরিষ্কার করা, তারা গোসল করানো, তার সাথে থাকা, এক কথায় বলতে গেলে এই লোকটার দেখভাল করাই আমার দায়িত্ব। তো এই লোকটার কিন্তু বয়স আবার অত বেশি হয়ে যায় না, একদম বয়স্ক হয়ে যায় না, তো সে মোটামুটি ভালোই আছে কিন্তু অসুস্থ। তো এবার আমি তখন এই লোকটারে দেখাশোনা করতে শুরু করি, তার খাবার দাবার করা, তারা খাওয়া দাওয়া করানো, তারা গোসল করানো, মানে সব কিছুতে আমি তার প্রতি অনেকটা মানে আকৃষ্ট, এবং সে আমার সাথে অনেকটা ভালো। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সময়গুলো কাটতেছে। ওনার একটা মেয়ে আছে, মানে এই লোকের একটা মেয়ে আছে, নাসিমা ম্যাডামের একটা মেয়ে আছে, নাম হচ্ছে মাহমুদা একটা মেয়ে আছে, এবং সেই মেয়েটা মোটামুটি দেখতে শুনতে অনেকটা সুন্দরী। তা আমি যে ওর বাবার সেবা যত্ন করি, ওর বাবার গোসল করাই দিই, খাওয়া দাওয়া করাই দিই, নিজের ছেলের মতো ওর বাবার এই টেক কেয়ারগুলো করতেছি, এগুলো নাসিমার কাছে অনেকটা ভালো লাগছে। তো ভালো লাগার কারণে ও মাঝে মাঝে আসতো, আমার সাথে গল্পগুজব করতো, আমার সাথে কথাবার্তা বলতো, এবং এরকম করতে করতে নাসিমার সাথে মোটামুটি আমার একটা ভালো সম্পর্ক হয়। ভালো সম্পর্ক বলতে ঠিক এইরকম যে নাসিমা ধরেন আপনার বাইরে গেল, আমার জন্য কোনো দোকান থেকে খাবার দাবার নিয়ে আসে, অথবা আমাকে নিজের পরিবারের মানুষের মতো দেখে, খুব বেশি আমার সাথে ওর একটা ভালো সম্পর্ক। তা আমি কিন্তু আবার নাসিমাকে আমার অতীত সম্বন্ধে বলি নাই, আমি শুধু এটাই বলছি যে আমার মানে মা আছে এবং আমার বোন আছে, একটা ভাই আছে, বাট তারা খুবই হতদরিদ্র গরিব, আমি ওই পরিবার চালাইতে পারতেছি না, সংসার চালাইতে পারতেছি না দেখে জোতা দোকানে চাকরি নিয়েছি, এবং সেখান থেকে আপনার মা নাসিমার মাধ্যমে আমি আপনাদের বাড়িতে আসছি। ওই যে আপনার রেহানা বা মুকবুল চেয়ারম্যান, এই ঘটনাগুলো কিন্তু আমি আর ওর কাছে বলি নাই, এরকম করে বলি না। তো মেয়েটা পড়াশোনাও করতো না, বাড়িতেই থাকতো, তো সারাদিনে আমার সাথে, ধরুন বাড়িতে পুরুষ মানুষ ছিলাম আমি একাই, তো আর ছিল নাসিমা ম্যাডাম। তো নাসিমা ম্যাডামের সাথেও খুব বেশি একটা কথা বলতো না, সারাক্ষণে আমার সাথে করতো। ওর বাবা ধরেন ঘুমায় গেছে, ওর বাবা যদি ঘুমায় যেত তাহলে লুডো নিয়ে আসতো, আমার সাথে বসে বসে লুডো খেলতো, ক্রাম খেলতো, এবং গল্পগুজব করতো। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে, এবং এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে এই মেয়েটার প্রতি না আমি অনেকটা দুর্বল হয়ে যাই। বলতে কি যে আমার এই জীবনে তো কখনো কাউকে ওভাবে ভালো লাগে নাই, কারোর প্রতি কখনো কোনো মানে ভালোবাসা কাজ করে নাই, কিন্তু এই মাহমুদের প্রতি আমার কেমন জানি একটা ভিতরগত দুর্বলতা কাজ করতে শুরু করে। ওর সাথে ধরেন দেখা হয় নাই, কথা হয় নাই, একটু দেখা না হলে, কথা না হলে আমি মনে হয় পাগলের মতো হয়ে যায়, আমার সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়, কোনো কিছু ভালো লাগে না। এরকম করতে করতে দুজনের মাঝে মোটামুটি অনেকটা একটা গভীর সম্পর্কের মাঝে চলে গেছি, যে সম্পর্কের নাম আপনি প্রেম ভালোবাসা দিতে পারেন। এরকমভাবে ওর বাবা রাতের বেলায় ঘুমায় যাইতো, ওর মাও সন্ধ্যা রাতে ঘুমায় যাইতো। এরপরে রাতের বেলায় নাসিমা আর আমি একসাথে উঠোনের মধ্যে বসে বসে চাঁদ তারা দেখতাম, গল্পগুজব করতাম, লুডো খেলতাম। ও জিনভূতের গল্প শুনতে পছন্দ করতো, আমি উঠানের মধ্যে শীতল পাটিতে শুয়ে শুয়ে ওকে জিনভূতের গল্প শোনাইতাম, ও আমার বুকে মাথা রেখে চুপটি করে ঘুমাইতো। বাতাসে আমি ওর চুলগুলোকে নাড়াচাড়া করতাম, আলতো করে কপালে হাত দিয়ে দিতাম, মানে এক অন্যরকম প্রেম ভালোবাসার মাঝে আমি তখন জড়িয়ে যাই। ও আমাকে অনেকটা ভালোবাসে, আমিও ওকে অনেকটা ভালোবাসি, কেউ কাউকে যারা বাঁচবো না ঠিক এমন একটা অবস্থানে চলে যায়। তো ওর মা কিন্তু বিষয়গুলো কিছু কিছু বুঝতে পারতো, যে আমাদের মাঝে একটু বেশি মাখামাখি বা সম্পর্কের বেড়াজালটা একটু বেশি। তো ওর মা যদিও এগুলো বুঝতে পারতো, উনি কখনো আমাকে কোনো কিছু বলতো না। সে খুবই ভালো মানুষ ছিল, কোনো কিছু আমাকে বলতো না, উনি নিজের মতো করেই থাকতো। ওনার মেয়ের সাথে আমার কী হচ্ছে না হচ্ছে বা এটা সেটা নিয়ে ওনার কোনো রকমের কোনো মাথা ব্যথা ছিল না। তো এইভাবে আমি তখন মাহমুদের সাথে খুব গভীর একটা সম্পর্কের মাঝে জড়িয়ে পড়ি। সম্পর্কের মাঝে জড়িয়ে পড়ার পরে একদিন মাহমুদাকে জিজ্ঞেস করে, মাহমুদা, আমি তোমাদের বাড়িতে তোমার অসুস্থ বাবার সেবা যত্ন করি, এবং ইতিমধ্যে আমি যতটুকু জেনেছি যে এই এলাকাতে সবচেয়ে বেশি জায়গা সম্পত্তি তোমাদের জায়গা সম্পত্তি কোনো কিছুর অভাব নাই, তুমি তোমার সেই বাবার একমাত্র মেয়ে, যত সয় সম্পত্তি আছে সব কিছুর মালিক তুমি অনেক বড়লোক বাবার মেয়ে, তাই তুমি যে আমার সাথে প্রেম করো, আমারে ভালোবাসো, এই প্রেম এই ভালোবাসার তো কোনো ভবিষ্যৎ নাই।
এর তো কোনো ভবিষ্যৎ নাই এবং সারা জীবন তো এই দুঃখে দুঃখেই মরবে। ও আমাকে বলে, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করব। তুমি আমাকে বিয়ে করবা এটা বললেই তো হলো না, তোমার পরিবার তো আর মানে আমার কাছে তোমাকে বিয়ে দিবে না, তোমার বাবা বা তোমার পরিবারের অন্য মানুষগুলা তো আমাকে কখনোই পছন্দ করবে না, কারণ আমি এই বাড়িতে কাজ করি, আমি একটা কাজের ছেলে। ও আমাকে বলে, কাজের ছেলে বলো আর যাই বলো, যেটাই বলো, আমার তোমারে ভালো লাগে, আমি তোমারে বিয়ে করব। সুতরাং তোমারে বিয়ে করতে গেলে কেউ আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না, কেউ আমাকে আটকাতে পারবে না, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করব। তো ওর এই কথাবার্তাগুলো শোনার পরে আমি তখন মানে ওরই শুনতাম যে ও যে বলে ভাল লাগতো, কিন্তু কখনো ওকে পাবো বা ও আমাকে বিয়ে করবে, আমি ওকে বিয়ে করব, এইরকম কোনো চিন্তা ভাবনা কিন্তু আমাদের দুজনের মাথায় ছিল না। এরকম করে করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতে কাটতে আমাকে একদিন হঠাৎ করে বলতেছে যে কামাল আমরা পালায়া যাব। আমাকে হঠাৎ করে বলতেছে, আমি বললাম আমরা পালায়া যাব, কিন্তু পালিয়ে যাব কোথায়? ও বলে, আমি যেখানেই যাব তোমাকে নিয়ে যাব এবং তুমি আমার সাথে যাইবা। তো দুজনে মিলে তখন সিদ্ধান্ত নিলাম, যেহেতু পারিবারিকভাবে এই বিয়ে হবে না আর কাউকে জানিয়েও লাভ নাই, নাসিমা ম্যাডামের কাছে বললেও লাভ নাই, নাসিমা ম্যাডাম আমাদের সম্পর্ক মেনে নেবে না, আর ওর যে দুঃসম্পর্কের কাকা আছে বা ওর বাবা তো অসুস্থ, ওর নানার বাড়ির মানুষ আছে, কেউ এটা মানবে না। যার পরিপ্রেক্ষিতে একদিন গভীর রাতে ওর অসুস্থ বাবাকে ঘরে রেখেই আমি তখন এই আপনার মাহমুদের সাথে পালায়া যাই। মাহমুদের সাথে পালায়া যায় এবং মাহমুদের সাথে পালিয়ে যাওয়ার পরে মাহমুদার এক বান্ধবীর বাড়িতে ও আমাকে নিয়ে যায়। বান্ধবীর বাড়িতে নিয়ে যায়, ওই বান্ধবীর বাড়িতে 1 সপ্তাহ পর্যন্ত থাকে। তো বান্ধবীর বাড়িতে 1 সপ্তাহ থাকে, ও আবার ঘর থেকে অনেক টাকা পয়সা নিয়ে যায়, ঘর থেকে অনেক টাকা পয়সা মোটামুটি গয়নাগাটিও নিয়ে যায়, এগুলা বেচা বিক্রি করি এবং ওর টাকা দিয়েই খুব ভালোভাবেই আছি, খুব ভালোভাবেই আছি, আরামায়েশে আছি। এভাবেই সপ্তাহখানিক কেটে যাওয়ার পরে একদিন মাহমুদ আর বড় মামা ওর বড় মামার সাথে মোবাইল ফোনে কথা বলে এবং কথা বলার পরে ওর বড় মামা তখন এই বাড়িতে আসে, ওর বান্ধবীর বাড়িতে আসার পর ওর বড় মামা প্রথমে খুব রাগারাগি করে এবং রাগারাগি করে আমাকে দেখে আমার সাথে কথা বলে তখন কিছুটা শান্ত হয়ে তখন মাহমুদারে বলতেছে যে তুই যেই কাজটা করলি একটাবার চিন্তা করলি না যে এই ছেলের কী আছে, ওর তো কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, মানে স্থায়ী কোনো ঠিকানাও নাই, তুই এরকম একটা ছেলের বিয়ে করে ফেললি, একটাবার ভাবলি না তুই কাজটা কী করতেছিস? তো মাহমুদাকে অনেক বুঝাইলো, কিন্তু মাহমুদ আমার উপরে অনেকটা দুর্বল, ও আমাকে অনেকটা ভালোবাসে, যার কারণে ওর মামার কথা বা পরিবারের অন্য কারো কথা ও ঠিক ওভাবে গুরুত্ব দেয় নাই, ওভাবে গ্রাহ্য করে নাই। এরপর যেটা হইলো, ওর মা আসছে, এই বাড়িতে ওর মা আসছে এবং ওর মা এসে ওরও অনেকক্ষণ মানে অনেক থাপড়াইছে, মারছে, অনেক ঝামেলা করছে, এগুলো অনেক ঝামেলা ওইদিকে না যায়। এবং ঝামেলা টামেলা হওয়ার পরে ওর মা বারবার বলতেছে যে আমি এই কামালরে কেমনি আমার বাড়িতে উঠাবো, আমাদের গ্রামবাসী এলাকাবাসী সবাই জানে কালাম হচ্ছে আমাদের কাজের ছেলে, ও হচ্ছে মাহমুদার বাপের দেখাশোনা করে এবং এইরকম একটা কাজের ছেলেকে আমি আমার মেয়ের জামাই হিসাবে এই বাড়িতে উঠাইতে পারবো না, প্রয়োজন আমি মরে যাব, তারপর আমি এই কাজটা করতে পারবো না। তো মাহমুদার যে বান্ধবী আছে সেই বান্ধবীর বাবা মা তারা বাকিরা সবাই মাহমুদার মানে সবাই তারে বুঝাইতেছে, মানে ওই নাসিমা ম্যাডামরে বুঝাইতেছে এই তো বিয়ে করে ফেলছে, এখন আপনি বাধা দিয়ে কি করবেন, বাধা দিয়ে তো লাভ নাই, যেমনটা যেভাবে চলতেছে এইভাবেই চলতে দেন, কোনো বাধা দিয়ে না, আটকায়েন না, আপনি ওদেরকে নিয়ে যান। পরে লাস্ট পর্যন্ত এখানে অনেক ঝামেলা আছে, ওইদিকে না যায় 15-20 দিন ধরে এই পরিবারে থাকি এবং থাকার একটা পর্যায়ে তখন নাসিমা ম্যাডাম মানে আমার শাশুড়ি তখন আমাকে বাড়িতে নিয়ে যায় আমার বউ মাহমুদা সহ। তো নিয়ে যাওয়ার পর আমি তখন ওই পরিবারে থাকতেছি, আমি তখনও মাহমুদার বাপের দেখাশোনা করতাম। ওই পরিবারে যাওয়ার পরেও বউ মানে ওই পরিবারে বিয়ে করে যাওয়ার পরেও আমি মাহমুদার বাপের দেখাশোনা করি, ওনার মানে দেখভাল করি এবং ওই আগের মতো করে, তখন তো বেতন পাইতাম, এখন আর বেতনও পাই না। তো আমার ছোটো ভাই কিন্তু আবার ভালো অবস্থানে চলে গেছে, আমার একেবারে ছোটো যে ভাইটা ওই তখন ব্যবসা বাণিজ্য করতেছে, দোকানপাট দিছে, ভালো টাকা ইনকাম করতেছে, আমার পরিবারে তেমন কোনো অভাব নাই। আর আমি আমার পরিবারটাকে মোটামুটি অনেকটা সেভ একটা জায়গায় নিয়ে যেতে পারছি, আমার পরিবার যথেষ্ট সেভ আছে। তো এমন করেই তখন সময়গুলো কাটতেছে, দিন রাতগুলো কাটাকাটি করতে করতে এবং এরকম করে অনেকগুলো দিন কেটে যেতে এবং একটা পর্যায়ে মাহমুদা তখন প্রেগনেন্ট হলো, মানে মাহমুদের পেটে বাচ্চা আসছে। তো বেবি আসার পরে মাহমুদ অনেকটা খুশি, আমিও অনেকটা খুশি। আর ইতিমধ্যে মাহমুদের পরিবারে আসলে তেমন কেউ নাই, মানে ভালো কোনো গার্ডিয়ান নাই, ওর বাবা তো অসুস্থ, ওর কোনো চাচা যেটা নাই, শুধু আছে ওর মামারা, কিন্তু ওর মামারাও ওর প্রতি অতটা অ্যাক্টিভ না, এ বাড়িতে আসে না। মাহমুদের একমাত্র গার্ডিয়ান হচ্ছে ওর মা নাসিমা, এই নাসিমে একমাত্র গার্ডিয়ান, এছাড়া আর কেউ নেই। তো যাই হোক, মাহমুদা যখন প্রেগনেন্ট হলো, ওর পেটে যখন বাচ্চা আসছে, এরকম করতে করতে এখানে একটু বিষয় আপনাকে নাই বলি, মানে এটা একটু লুকিয়ে রাখি। আমি একদিন মোবাইলে একটা জিনিস দেখতেছিলাম, মোবাইল ফোনে তখন অ্যান্ড্রয়েড ফোনগুলো নতুন নতুন বের হয়েছিল। তো বেরোয়ার পরে আমি ওই ফোনের ভিতরে একদিন একটা জিনিস দেখতেছিলাম। তো দেখতে দেখতে এই জিনিসটা আমার শাশুড়ি তখন দেখে ফেলে, মানে
মাহমুদার আম্মা নাসিমা তখন এই জিনিসটা দেখে ফেলে, এবং দেখে ফেলার পরে উনি তখন আমাকে জিজ্ঞেস করে তুমি কি দেখছিলা। তো যখন আমাকে এটা জিজ্ঞেস করে তুমি কি দেখছিলা, আমি তখন তো ভয় পেয়ে গেলাম যে উনি তো আমার শাশুড়ি হয় এবং উনি এরকম করে বলতেছে। তা আমি বললাম যে আমি কিছু দেখি নাই। তো উনি তারপর আমারে বলতেছে না তুমি কিছু একটা দেখছো, তুমি কি দেখছো আমাকে বলো। তো এমন করে তর্কাতর্কি করতে করতে তখন মোবাইল ফোনগুলো আপনার ওই যে অ্যান্ড্রয়েড ফোন না ঠিক ওরকম, মানে মোবাইলের ভিতরে ক্যামেরা ছিল, ভিডিও ছিল, তবে তা অল্প অল্প দেখা যাইতো। এই মোবাইলটা ছিল কিন্তু মূলত মাহমুদার, মানে মাহমুদার মোবাইল, আমার না। আমার তো মোবাইল ফোন নাই, আছে আমার বাটনওয়ালা একটা ফোন, বাট আপনার ক্যামেরা সিস্টেম ফোন নাই। ওই ক্যামেরাটা মাহমুদার ফোন, মানে মাহমুদার ক্যামেরা, মাহমুদার মোবাইল। তো ওই মোবাইলের ভিতরে আমি তখন এই জিনিসগুলো দেখছি। পরে আমার শাশুড়ি তখন এটা আমার কাছ থেকে নিয়ে গেছে এবং নিয়ে গিয়ে উনি জিনিসটা দেখছে। দেখার পরে উনি আমারে বলতেছে যে তুমি এগুলা কেন দেখো। আমি বললাম যে আমার ওয়াইফ অসুস্থ, শারীরিক অবস্থা ভালো না, এই জন্য আমি এগুলো দেখতেছি, বাট আমি আর দেখবো না। এর ভিতরে উনি তখন আমারে বলতেছে যে এই কয়েকদিন কাটলো, বাট উনি আমার দিকে ভালোভাবে তাকাইতো না, আমার দিকে ওনার খুব খারাপ নজর ছিল, এটা আমি বুঝতে পারতাম। আমি ওনাকে দেখলেই নিজেকে একটু হাইড করে রাখতাম, লুকিয়ে রাখতাম, ওনার সামনে খুব একটা পড়তাম না, ওনার সামনে খুব বেশি একটা যাইতাম না। মোটামুটি ওনাকে দেখলে আমি একটু দূরে দূরে থাকতাম। বাট এমন করতে করতে দীর্ঘদিন উনি আমাকে ফলো করতো। ধরুন আমি যখন পুকুরে গোসল করতে যাইতাম, উনি ঘাটে গিয়ে দাঁড়ায় থাকতো। এবং বুঝতেই পারেন যেহেতু একবারের ভিতরে থাকতেছি, মহিলা মানুষ উনি একাই, আর আমার বউ তো তখন পেটে বাচ্চা আছে, ও তো ঘরের মধ্যে থাকো, ঘরের বাইরে খুব একটা আসে না। তো এর ভিতরে আমার শাশুড়ি তখন একদিন আমাকে মোটামুটি লিখিতভাবে একটা প্রস্তাব দিছে, একটা কাগজে লিখে আমাকে তখন উনি কাগজটা দিছে। এবং দেওয়ার পরে আমি তখন এই কাগজটা পড়ার পরে আমার নিজের কাছে অনেকটা খারাপ লাগছে যে উনি আমাকে এরকমভাবে বলছে। আমি ওনার ওই প্রস্তাবে রাজি হইলাম না, এবং রাজি না হওয়ার পরে একদিন হলো কি উনি আমারে মোটামুটি ডিরেক্টলি আমার হাত ধরে বলতেছে যে আমি যে তোমাকে এরকম একটা জিনিস লেখা দিলাম, এটার উত্তর কি। আমি বললাম এটার উত্তর হচ্ছে খুব খারাপ, কারণ আমি আপনার মেয়েরই বিয়ে করছি হিসাবে, আপনি আমার মা, আমি আপনার ছেলে, কিন্তু আপনি আমাকে এই ধরনের প্রস্তাব দিতে পারেন না। আর আপনি যেহেতু এটা আমাকে বলেই ফেলছেন, আমি বিষয়টাকে এড়িয়ে গেছি, আপনি যদি তারপর আমাকে এই সমস্ত কাজে বাধ্য করেন, আমি কিন্তু মাহমুদাকে সব কিছু জানাই দিব, এবং জানাই আমি কিন্তু মাহমুদাকে নিয়ে চলে যাব। উনি আমাকে বলে মাহমুদাকে নিয়ে যাবা, মাহমুদারে নিয়ে কোথায় যাবা। আমি বললাম কোথায় যাবো মানে, মাহমুদারে নিয়ে কোথায় যাব, আমার বাড়িতে যাব। বলে তোমার বাড়িতে যাবা। আমি বললাম হ্যাঁ আমার বাড়িতে। উনি বলে তোমার বাড়িতে না, তোমার আরেকটা বউ আছে। এইটা বলার পরে তো ভাই আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ে, কি উনি জানলো কেমন করে। আমি বললাম আমার বাড়িতে আমার একটা বউ আছে, এটা আপনি কেমন করে জানেন। উনি বলে আমার সহজ সরল মেয়েটারে বোকা বানাইয়া তারে বিয়ে করছো। আমার মেয়েটা তো বোকা, এই জন্য তোমার অতীত গাইটা দেখে নাই। যদি তোমার অতীত গাইটা দেখতো তাহলে তোমার বউ রেহেনা বেরিয়ে আসতো। আমি কি মাহমুদার কাছে গিয়া বলবো রেহেনার গল্প। আমি তখন বললাম দেখেন আপনি এই কাজটা করেন না, আপনি তো জানেন যে মাহমুদা প্রেগনেন্ট, ওর পেটে বাচ্চা আছে। এখন হঠাৎ করে যদি আপনি এরকম কোনো একটা বিষয় বলেন, মাহমুদা নিতে পারবে না, ও হয়তো খারাপ কিছু করে ফেলবে। উনি বলে আমি তো সেটাই বলতেছি, আমার মেয়েটারে ঠকাইলা, আর এখন তুমি নিজেরে সাধু সন্ন্যাসী বানাই ফেলতেছ। আমার সামনে আসছো তুমি সাধু সন্ন্যাসী হয়ে গেছো, তুমি তো জন্মের খারাপ একটা ছেলে, এখনই তো সাধু সন্ন্যাসীগিরি দেখাইতেছো কেন। আমি বললাম দেখেন যা হবার তো হয়ে গেছে, গল্পের মাঝেও কিন্তু গল্প আছে, আমার অতীত সম্বন্ধে কিন্তু আপনি তেমন কিছু জানেন না। উনি আমাকে বলে আমি যেটা করছি, আমি যেটা বলছি সেটা যদি আমার সাথে করো তাহলে সব কিছু পানির মতো সহজ থাকবে। আমি বিষয়গুলো মাহমুদাকে জানাবো না, কাউকেই জানাবো না, কেউ জানবে না, শুনবে না। আমার স্বামী প্যারালাইজড অনেক দিন ধরে, আমার কোনো সমস্যা নাই, তুমি এরকমভাবে উনি আমাকে প্রস্তাব দেয়। আমি রাজি হই না, এবং শেষ পর্যন্ত দেখলাম যে যদি আমি এই প্রস্তাবে রাজি না হই তাহলে উনি মাহমুদাকে সব কিছু বলে দিবে। আর মাহমুদার পেটে তখন সন্তান, এবং বলে দিলে পরে মাহমুদা কি করবে না করবে কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে মাটির দিকে তাকিয়ে আমি মেনে নিলাম, মানে মানতে বাধ্য হলাম। এবং এরপরে আমার শাশুড়ির সাথে আমার এই ধরনের সম্পর্কগুলো প্রতিনিয়তই প্রায় হইতো। মনে মনে চিন্তা করতাম যে এগুলো কেন হয় আমার ভাগ্যে, মানে আমার ভাগ্যটাই কেমন এক নির্মম পাপী ভাগ্য, আমার জীবনটাই কেন এরকম। এই জিনিসগুলো সহ্য করতাম, এবং এভাবেই আমার দিন রাতগুলো কাটতে কাটতে ভাবতাম যে আল্লাহ হয়তো আমাকে যেভাবে এই মানে মকবুল চেয়ারম্যানের হাত থেকে বাঁচাইছে, এভাবে নাসিমার হাত থেকেও আল্লাহ হয়তো আমাকে একদিন বাঁচাবে। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমার ঘরে একটা মেয়ে সন্তান হলো, মানে মাহমুদার ঘরে একটা কন্যা সন্তান হলো। আমার মেয়েটা দেখতে অনেকটা সুন্দর, অনেকটা ভালো, অনেকটা ফুটফুটে। আমার মেয়েটার হওয়ার পরেও প্রতিদিন তার মানে নাসিমা আমার শাশুড়ি আমার সাথে এই ধরনের কাজগুলো করতে, এবং একটা পর্যায়ে
আর মেয়েটা মোটামুটি যখন একটু বড় হইলে আমি তখন আমার ওয়াইফকে বললাম, মাহমুদারে বললাম, মাহমুদা, গ্রামের মানুষ আমারে খারাপ বলে, আমি ঘর জামাই থাকি, এটা শুনতে আমার ভালো লাগে না। আমারে বলে, তুমি ঘর জামাই থাকো কেন? আমি তো তোমাকে বারবার বলছি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও, আমি তোমার বাড়িতে যাই, তুমি না ঘর জামাই থাকো, আমি তো তোমাকে ঘর জামাই থাকতে বলি না। আমি বললাম, আমি যে তোমাকে নিয়ে যাব, তোমাকে নিয়ে যাওয়ার মতো কোনো জায়গা কি আমার আছে? আমি তোমাকে কোথায় নিয়ে যাব বলো? তোমাকে নিয়ে যাওয়ার মতো কোনো জায়গা তো আমার নাই। আমাকে বলতেছে, নিতে পারবা না কেন? তুমি এটা কোনো কথা বললা? আমাকে নিতে পারবা না কেন? আমি বললাম, মাহমুদা, কেন নিতে পারবো না সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে, এটা আমি তোমাকে বুঝাইতে পারবো না। আমার ঘর নাই, বাড়ি নাই, আমি হতদরিদ্র, বলে সমস্যা নাই, তো এখন কী হয়েছে? আমি বললাম, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিদেশ চলে যাব। ও আমার বলে, কি বলো, বিদেশ চলে যাবা? তখন কিন্তু ওই যে আমার একটা লোক আছে, উনি সৌদি আরবে চলে গেছে, যে যার জুতা দোকান ছিল, ওনার সাথে মাঝে মাঝে আমার মোবাইল ফোনে কথা হইতো। তো উনি মোটামুটি একটা ভিসার বিষয়ে আমার সাথে কথা বলছিল, আর আমিও তখন মাহমুদের এটা বলছি। মাহমুদ আমারে বলে, আমাদের জায়গা সম্পত্তির কি অভাব, টাকা পয়সার কি অভাব? আমাদের বিঘায় বিঘায় সম্পত্তি পড়ে আছে, বিঘায় বিঘায় জায়গা পড়ে আছে, এরপরও তোমার কেন বিদেশ যাইতে হবে? তোমাকে কেন বিদেশ গিয়ে কাজ করতে হবে? আমি বললাম যে, না, আমি বিদেশ চলে যাব এবং আমারও আর ভাল লাগতেছে না, এভাবে কেমন যেন হাঁফিয়ে উঠতেছি। ও আমাকে বলে, আমার সাথে থাকতে বুঝি ভালো লাগে না? আমি বললাম, না মাহমুদা, তোমার সাথে থাকতে ভালো লাগে না কথাটা ঠিক এরকম না। আমি তোমার সাথে থাকলেই সত্যি অনেক ভালো থাকি, আমার ভিতর অনেকটা ভালো লাগা কাজ করে। কিন্তু বিশ্বাস করো, আমার টাকা পয়সা ইনকাম করতে মনে চাচ্ছে এবং আমার মেয়েটার জন্য আমি বাবা হিসেবে কিছু একটা করতে চাই। যাই হোক, একটা পর্যায়ে তখন রাজি হলো, বললো, ঠিক আছে, তুমি যদি মনে করো বিদেশ যাবা তাহলে যাও, তবে যেটাই করো হিসাব করে চিন্তা ভাবনা করে কইরো। আমি তখন গোপনে গোপনে আমার যে সৌদি আরবে যে লোক আছে, আমি ওনার সাথে মোবাইল ফোনে কথা বলতাম, ওনারে বলতাম একটা ভিসা ম্যানেজ করার জন্য, এবং আমি পাসপোর্টও করি, এবং পাসপোর্ট সব কিছু সম্পূর্ণ করে আমি তখন ওনার কাছে পাসপোর্টও পাঠাই। তো উনি ভিসার ব্যবস্থা করে, ওখানে কথাবার্তা বলে। তো আমার শাশুড়িকে আমি বলতে ভয় পাইতেছিলাম। এরপরও শাশুড়ি কেমন যেন এই বিষয়টা আমার ওয়াইফ মাহমুদার কাছ থেকে জেনে যায়। এবং জেনে যাওয়ার পরে আমার শাশুড়ি তখন আমাকে বলে যে, তুমি হঠাৎ বিদেশ চলে যাচ্ছ, তার কারণ কি? আমি বললাম, আমি আপনাদের বাড়িতে থাকতেছি, এখানে খাইতেছি, এটা আমার কাছে ভালো লাগে না, যার জন্য আমি চাচ্ছি আমি বিদেশে যাই, এবং বিদেশে গিয়ে আমি নিজে কিছু একটা করব, নিজে টাকা পয়সা ইনকাম করব, নিজের পায়ে দাঁড়াবো। উনি আমাকে বলে, বাহ, তাহলে তো অনেক ভালো সিদ্ধান্ত, অনেক ভালো চিন্তাভাবনা, তাহলে ঠিক আছে, যাও, গিয়ে নিজে নিজে টাকা ইনকাম করে নিজের পায়ে দাঁড়াও, নিজে ভালো কিছু করো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। পরে আমার শাশুড়িও মোটামুটি রাজি হবে। উনি যে এত সহজে এবং এভাবে রাজি হবে, এইটা না ভাই আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। আমি ভাবছিলাম উনি ঝামেলা করবে, মেনে নিবে না, মানে একটু করবে, বাট উনি আসলে ওরকম কোনো কিছুই করে নাই, উনি খুব সাধারণভাবেই মেনে নিয়েছে। তো উনি যখন মেনে নিল এবং মেনে নেওয়ার পরে আমি তখন চলে গেলাম হচ্ছে বিদেশে। মানে এদিক দিয়ে আরও অনেক কথাবার্তা আছে। আমি আমার টাকা পয়সা যা লাগছে সবই মাহমুদা দিছে, আমার আব্বা মায়ের কাছে গেছি, পরিবারের সাথে কথা বলছি। আবার এরই মাঝে আরেকটা জিনিস ইতিমধ্যে জানতে পারছি, আমার প্রথম বউ রেহানা শেষ পর্যন্ত ওই মকবুল চেয়ারম্যানে বিয়ে করে ফেলে। এইটা অনেক ঝামেলা আছে, এলাকার লোকজন রেহানাকে ধরে, মকবুল চেয়ারম্যানের সাথে বাড়ির মধ্যেই ধরে, এবং লোকে জানাজানি হয়, এবং এরপরে মকবুল চেয়ারম্যানে রেহানাকে বিয়ে করে ফেলে। তো ওই দিকটাও আমার তখন ক্লিয়ার হয়ে গেল, এবং এরপরে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমার ছোটো ভাইকে দোকানপাট বুঝিয়ে টুজিয়ে দিয়ে সব কিছু ঠিক করে আমি তখন সুদূর আরব দেশ সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি সৌদি আরবে চলে গেলাম, এবং সৌদি আরবে যাওয়ার পর আমি তখন ওখানে কাজকাম করতেছি, এবং খুব ভালো একটা জায়গায় গেছি। আমার যে জুতা দোকানের মালিক ছিল, উনি আমাকে একটা আরবির একটা দোকানে চাকরি দিছে, অনেক বড় একটা সুপার মার্কেট। আমি তখন সেই মার্কেটে চাকরি করে, আরবিটাও ইয়াং মানুষ, খুব ভালো মানের মানুষ। এভাবে আমি ওখানে প্রায় 4 বছরের মতো চাকরি করি। তো 4 বছর আমি আমার শাশুড়ির সাথে কথা বলি, মাহমুদের সাথে কথা বলি, বাট এই 4 বছর আমার শাশুড়ি অনেকটা ভালো হয়ে গেছে, অনেকটা ঠিক হয়ে গেছে, অনেকটা ভালো হয়ে গেছে, ওনার ভিতরে খারাপের কোনো কিছুই নাই। এবং উনি যখন মাঝে মাঝে আমার সাথে ফোনে কথা বলে, উনি ওনার অতীতের জীবনগুলোর সম্বন্ধে খুবই অনুতপ্ত। আমারে বলে, আমি অতীত জীবনে অনেক খারাপই করছি, আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, তুমি আরব দেশে আসো, তুমি পবিত্র সৌদির মাটিতে আসো, আমার জন্য দোয়া কইরো, আল্লাহ যেন আমাকে মাফ করে, আমি যেন সব কিছু আল্লাহর কাছে মাপ চেয়ে মরতে পারি। অনেকটা ভালো হয়ে গেছে। আমিও তখন আলহামদুলিল্লাহ একটা সুখী সুন্দর জীবনে পদার্পণ করলাম, এবং নিজেও প্রায় তখন অনেকটা ভালো আছি। এমন করেই আপনার দিন রাতগুলা কাটতেছে, এবং আমিও আমার পরিবারে খুব আরামায়েশে সময় কাটাচ্ছি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে প্রায় 4.5 কি 5 বছর আমি আর দেশে আসি নাই। আমার মেয়েটাও তখন প্রায় অনেকটা বড় হয়ে গেছে, আমার মাহমুদার মেয়ে মুন্নিও তখন প্রায় অনেকটা বড় হয়ে গেছে। আমার মেয়েটাও দেখতে অনেকটা কিউট হয়েছে। আমি মাঝে মাঝে ভিডিও কল দিয়ে আমার মেয়ের সাথে কথা বলতাম, মেয়েরে দেখতাম,
এবং এই করতে করতে তখনই নাসিমা আমার শাশুড়ি একদিন আমাকে হঠাৎ করে জানাইলো তিনি হজে আসবে। আমারে বলে আমি জীবন অনেক পাপ করছি, আমি সমস্ত পাপ থেকে বের হতে চাই, আমি একটু হজে যাব। তো তখন আমার শ্বশুর আবার মারা গেছে, মানে মাহমুদার বাবা মারা গেছে আমি সৌদি আরবে চলে আসার পরে। তা আমি বললাম আপনি হজে আসলে মাহমুদা কিভাবে থাকবে? বলে তুমি একটা কাজ করো, তোমার তোমার আম্মারে এখানে পাঠিয়ে দাও। তা আমি এবার আমার মাকে বলছি মাহমুদা যাতে মানে ভুলে ওই রেহানার বিষয়টা না জানে। পরে আমার শাশুড়ি হজে আসার জন্য রাজি হলো, আমি মোটামুটি ওনার টাকা টুকে কিছুটা ম্যানেজ করে দিলাম। আমার আম্মাকেও বলছিলাম কিন্তু আমার আম্মা আসবে না, আমার আম্মা আসে নাই। পরে আমার শাশুড়ি হজে আসছে এবং অন্য একটা মানে বড় হজ করার জন্য আসছে, ওমরা না, বড় হজ করার জন্য একটা গ্রুপের সাথে আসছে। এবং আসার পরে আমি যেদিন হজ করলো তার পরের দিন আমার সাথে দেখা করছে। দেখা করার পরে আমার শাশুড়ি আমারে বলে আমার বাসায় যাবে, মানে হজ সম্পূর্ণ হওয়ার পরে, এখানে 8-10 দিন বা 15 দিন যাই লাগছে, সম্পূর্ণ হজ শেষ করার পরে ঈদের পরে উনি তখন আমার বাসায় গেছে। তা আমি তখন একাই বাসায় থাকতাম, আমার সিঙ্গেল বাসা, আমার বাসার মধ্যে আমি একাই থাকতাম এবং সব কিছু আমি দেখাশোনা করতাম। আমার বাসায় আসার পরে আমার শাশুড়ি হঠাৎ করে বলতেছে ওনার পাসপোর্ট হারাই গেছে। আমারে বলতেছে আমার পাসপোর্ট হারাই গেছে। কি বলেন পাসপোর্ট হারাই গেছে? বলে ব্যাগ সহ পাসপোর্ট হারাই গেছে। তা আমি তখন ওনার ব্যাগ আর পাসপোর্ট খুঁজতে শুরু করলাম যে কোথায় ব্যাগ হারাই গেল, কোথায় পাসপোর্ট হারাই গেল। আমি ওনার পাসপোর্ট আর মানে পাসপোর্ট খুঁজতেছি, ওনার পাসপোর্ট আমি পাচ্ছি না। না পাওয়ার পরে উনিও খুব ভেঙে পড়ো যে হঠাৎ পাসপোর্ট হারাই গেল, এখন উনি দেশে যাবে কেমন করে। তখন আমি বাংলাদেশ এম্বাসিতে কথা বলি এবং এম্বাসিকে আমি জানাই যে উনি আমার শাশুড়ি এমনভাবে পাসপোর্ট হারাই গেছে। ওনারা বলে ঠিক আছে আপাতত রাখেন, আমরা ব্যবস্থা করতেছি। এইভাবে ওনারা তখন কী করলো, একটা কাগজ ব্যবস্থা করলো, মানে আপাতত টেম্পোরারি পাসপোর্ট যেটাকে বলে ওরকম একটা কাগজ দিল, যেটা দিয়ে উনি বাংলাদেশে যেতে পারবে এবং সেখানে গিয়ে উনি পাসপোর্ট বানাবে। তো সেই কাগজে আমি কয়েকদিন ধরে ঘোরাফেরা করে নিয়ে আসছি এবং এখানে একটা কাজ আমি খারাপ করে ফেলছি। আমার কথাটা বলতে খারাপ লাগে, তাও শুধুমাত্র বাস্তবতার জন্য বলি এবং সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে কেউ খারাপভাবে নেবেন না। আমি তো আজকে 5 বছরের মতো সৌদির মাটিতে পড়ে আছি এবং আমার ওয়াইফ তো দেশেই থাকে, আর আমার শাশুড়ি কিন্তু অতটা বুড়ো না। উনি ওই দেশে যাওয়ার পর ওনার সাথে যেহেতু আমার আগে খারাপ সম্পর্ক ছিল, সেই সূত্র ধরে একদিন ওনার সাথে আমার এই ধরনের সম্পর্ক হয়ে যায় বাসার মধ্যে। এবং এটার জন্য আমি আল্লাহর কাছে তওবা পাঠ করি, কান্নাকাটি করি এবং খুবভাবে কান্নাকাটি করি। তো কথাটা বলতে চাই না, কিন্তু বাস্তবতার জন্য বললাম, বোঝার জন্য বললাম। এরপরে যেটা হলো যে আমার শাশুড়ি এখন বলে যাবে না, ওনার কাগজপত্র সব কিছু হয়েছে, উনি বলে আমারে যাবে না। তাই আমি বললাম আপনি যাবেন না কেন? উনি বলে আমি আরও কয়েকদিন এখানে থাকবো, আমি আরও কয়েকদিন থাকি, আমি এরপরে যাবো, আমার বিচার তো এখনও মেয়াদ আছে। তো এইরকমভাবে পরে আমার শাশুড়ি আমার সাথে এখানে থাকতেছে এবং থাকতে থাকতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এবং এরকম হতে হতে একটা পর্যায়ে উনি হঠাৎই করে সিদ্ধান্ত নিল উনি আর দেশে যাবে না। তো আমি বললাম কেন দেশে যাবেন না? উনি তখন দেখেন আজকে এত বছর আমি সংসার করি আমার বউ মাহমুদের সঙ্গে, এই বিষয়টা আমি তখনও জানি না। আজকে বহু বছর পর আমি ওনার মাধ্যমে জানতে পারি, নাসিমা ম্যাডামের মানে আমার শাশুড়ির মাধ্যমে জানতে পারি মাহমুদা মূলত ওনার মেয়ে না। উনি সৌদি আরবে যাওয়ার পরে আমি এই জিনিসটা জানি, অথচ মা মেয়ে কোনো দিন আমাকে এটা মুখের ফাঁক দিয়েও বের করে নেয় বা মাহমুদার কোনো আত্মীয় স্বজন আমাকে বিষয়টা বলে নাই। মাহমুদার অনেক ছোটোবেলায় তার মা মারা যায় এবং মারা যাওয়ার পরে তখনই মাহমুদার বাবা এই মহিলাটাকে বিয়ে করে, নাসিমাকে বিয়ে করে। এবং বিয়ে করার পরে নাসিমা মোটামুটি যখন এই পরিবারে থাকতে শুরু করে, নাসিমা খুবই খারাপ ছিল এবং খারাপ থাকার একটা পর্যায়ে মাহমুদার বাবারে কালো জাদু করে মাহমুদার বাবার কাছ থেকে নাকি সম্পদ নিয়ে নিতে চেয়েছিল এবং ওই পর্যায়ে মাহমুদার বাবা তখন মাহমুদার নামে সমস্ত সয়-সম্পত্তি লিখে দেয়। মাহমুদার নামে সমস্ত সয়-সম্পত্তি লিখে দেয়, ওই মহিলাকে কিছুই দেয় না। রাগে ক্ষোভের বশবর্তী হয়ে মাহমুদার বাবাকে উনি নিজেই কালো জাদু করে, কালো জাদু করে লোকটাকে একদম প্যারালাইজড বানায় ফেলায় জিন দ্বারা। তো এইটা মাহমুদার মা মানে সৎমা নাসিমা করে। এগুলো আমি ওইখানে আসার পরে জানতে পারি। উনি আমাকে বলে তুমি যে আমার সাথে থাকতেছো এতে কোনো সমস্যা নাই, কারণ তুমি তো আমার আপন কেউ না, তোমার সাথে আমার ব্লাডের কোনো সম্পর্ক নাই, আর তুমি আমার পেটের মেয়েকেও বিয়ে করো নাই। তো এমন করে ওনার সাথে আমি সৌদিতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে করে থাকতাম। এইভাবে থাকতে থাকতে উনি আমার ওয়াইফকে কোনো ভিডিও পাঠাইলো না, উনি আমার ওয়াইফকে বলে দিল, মানে মাহমুদাকে বলে দিল, এটা আমি জানি না। মুহূর্তের মধ্যে একদিন মাহমুদা হঠাৎ করে আমাকে ইমো টিমো সব কিছু থেকে ব্লক করে দিছে এবং ব্লক করে দিয়ে মাহমুদা কই জানি চলে গেছে সব কিছু থেকে আমাকে ব্লক করে দিয়ে। তখন তো ধরেন আমার মা মাহমুদের বাসায় থাকতো, তো আমার মায়ের সাথে আমি যখন মোবাইল ফোনে কথা বলি, আমার মা তখন বলে এই আমার বউ মানে আমার ওয়াইফ কি বলে আমার শাশুড়ি নাসিমা নাকি এই ওনার সাথে বারবার কথা বলতো, মানে ইয়ের সাথে কথা বলতো, আমার ওয়াইফের সাথে কথা বলতো, আমার ওয়াইফকে তিনি সম্ভবত উল্টাপাল্টা কিছু বুঝাইছে। তা আমি যখন ওনারে বলি যে আপনি আমার ওয়াইফকে কিছু বলছেন বা কোনো কিছু বলছেন কেন, উনি বলেন না আমি কিছু বলি নাই।
আমি কিছু বলি না, আমি তোমার ওয়াইফকে কোনো কিছুই বলি নাই, আমি এমনি তার সাথে কথা বলতাম। তো মূলত আমার কাছে যেটা মনে হয় যে উনি আমার ওয়াইফের কাছে কোনো ভিডিও পাঠাইছে ওনার সাথে আমার, বা কিছু না কিছু উনি করছে। এরপরে এরকম করে ওনার সাথে থাকতেছে, আমি আর মাহমুদার কোনো খবরও পাই না, আমার মেয়ের কোনো খবর পাই না, আমার মেয়ে আমার ওয়াইফ কোথায় চলে গেল তাদের কোনো ঠিকানা আমি জানি না। এদিক দিয়ে আমি তখন খুব বিপাকে পড়ে গেলাম, টেনশানে পড়ে গেলাম, সারাদিন কান্নাকাটি করি। এবং এমন করে সময়গুলো কাটতে কাটতে নাসিমা তখন আমার এই দুর্বলতাটা খুব কঠিনভাবেও ওইখানে সুযোগটা নেয়। এবং সুযোগটা নেওয়ার পরে একটা পর্যায়ে উনি নিজে আমাকে বিয়ের প্রস্তাব দেয়, যে এইভাবে অবৈধ সম্পর্কে থাকার চেয়েও উনি আমাকে বলে যে আমরা এইভাবে অবৈধ সম্পর্কে না থেকে আমরা বিয়ে করি এবং বিয়ে করে আমরা সংসার করি। এবং শেষ পর্যন্ত উনি আমাকে বিয়ের প্রস্তাব দেয় এবং বিয়ের কথা বলে, এবং আমি সবশেষ ওনাকে সৌদিতে একটা হুজুর ডেকে ওনার সাথে কলমা করি এবং কলমা মোড়ে আমি ওনাকে বিয়ে করি। এবং বিয়ে করার পরেও আমার স্ত্রী সন্তানের কোনো খবর নাই। এবং এমন করতে করতে একটা পর্যায়ে আমি তখন কি করলাম, আমার মালিকের সাথে কথাবার্তা বলে উনি বাসায় থেকে কি করবে ওনার কাগজপত্রের ব্যবস্থা করি। ওনার কাগজপত্রের ব্যবস্থা করার পরে উনি তখন আমার এখানেই চাকরি নেয়, আমি যেই সুপার মার্কেটে চাকরি করি সেখানেই চাকরি নেয়। এবং ইতিমধ্যে প্রায় 9 মাস পরে আমার মাহমুদের সাথে যোগাযোগ হয়। 9 মাস পর যখন মাহমুদের সাথে যোগাযোগ হয়, আমি তখন জানতে পারি আমার শাশুড়ি মাহমুদের জন্য ভিডিও পাঠায়, আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও পাঠায় আমার ওয়াইফের কাছে, যে ওর সাথে আমার এই সম্পর্ক হইতেছে, তোর স্বামী কত খারাপ দেখ, এরকম করে ভিডিও পাঠায়। এবং আমার পুরো অতীতের সব কিছু মাহমুদার কাছে বলে দেয় আমার শাশুড়ি, মানে আমার বর্তমান ওয়াইফ। এবং বলে দেওয়ার পরে আমি তখন একদিন রাগের বশবর্তী হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নাসিমারে মারি, মানে বাসার মধ্যেই মারি। এবং মারতে গিয়ে মাইটটা খুব বেশি পড়ে যায়, মানে ও রক্তাক্ত হয়ে যায় এবং ওর অবস্থা খুব খারাপ হয়েছে, ওকে হসপিটালে ভর্তি করানো হয়। হসপিটালে যখন ওকে ভর্তি করানো হয় আমি তখন সৌদি থেকে পালাই এবং মানে বাসা থেকে পালিয়ে যাই। পালিয়ে গিয়ে থাকতে পারি নাই, মানে রাতের বেলায় পালাইছি, সকালবেলায় পুলিশ আমাকে একটা জায়গায় ধরে ফেলে এবং ধরে সেখান থেকে সরাসরি আমাকে সফর জেলে পাঠিয়ে দেয়। এবং সফর জেলে পাঠায়, সফর জেল থেকে আমাকে সম্পূর্ণভাবে দেশে প্রেরণ করা হয়। এবং দেশে আসার পর আমি পরিপূর্ণভাবে সব কিছু জানতে পারি। আমাকে বিদেশে নাসিমা যাওয়ার পরে সব কিছু নাসিমা করছে। এবং দেশে আসার পর এটাও জানতে পারি আমার বউ মাহমুদা অন্য আরেকটা জায়গায় বিয়ে বসে গেছে, আমার মেয়েটা সহ আমাকে ডিভোর্স দিয়ে ও আরেকটা জায়গায় বিয়ে বসে গেছে এবং সেখানেও ভালো আছে। এবং আমার শাশুড়ি নাসিমা, মানে আমার বউ মাহমুদা অন্য জায়গায় বিয়ে বসে গেল, আমার শাশুড়ি সৌদিতে এখনও রয়ে গেছে। উনি এখন নিজে ক্যাফেটেরিয়া দিয়েছে বা আমার সৌদির সাথে হাত করে নিজে আরও ব্যবসা বাণিজ্য দাঁড়া করাইছে, ওইখানে উনি এখন বেশ ভালো আছে। শেষ পর্যন্ত দেশে আসার পরে আমার ছোটো ভাইয়ের দোকানটাতে আমি বসছি। এখন 2 ভাই মিলে ব্যবসা বাণিজ্য করে, আমার ছোটো ভাই বিয়ে শাদী করছে, সংসার করছে। বাট ভাই আমি আর বিয়ে শাদী করি নাই, এবং এখনও আমার বউ মাহমুদ আমাকে গালাগালি করে। এবং সেখানে সৌদিতে আমার যে বন্ধুবান্ধব আছে ওরাও বলে আমি কত খারাপ ছিলাম, শাশুড়িকে বিয়ে করছি এবং সবার কাছে আমি খারাপ। কিন্তু আমার এই খারাপের গল্পটা আজ আপনাকে বলেছি, জানি না আমি কতটুকু খারাপ। যদি খারাপ হয়েও থাকে সবার কাছে ক্ষমা চাই, সবাই যেন আমাকে মাফ করে দেয়। আর অবশ্যই আমি খারাপ ছিলাম, খারাপ না হলে আমার ভাগ্যটা এরকম হয় না। আজকে আমার ভাগ্য এই জায়গায় এসে আমাকে দাঁড় করিয়েছে। ছোটো ভাইয়ের দোকানে একরকম চাকরি করে বেঁচে আছে। প্রতিদিন আপনার গল্পগুলো শুনে, তাই তো একজন প্রবাসী হিসাবে আমার দুঃখের কথাগুলো আপনার কাছে তুলে ধরলাম। যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বরিশালের ভাই মোহাম্মদ কামাল হোসেনের জীবনের হৃদয় বিদারক বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, একে তো হজ, তার উপরে শাশুড়ি, ওখানে নিয়ে শাশুড়ির সঙ্গে খারাপ কাজ করা, এইটা আসলে আল্লাহ সহ্য করে নাই। এবং এইটার প্রতিফলে আমার কাছে মনে হয় যে কামাল ভাইয়ের জীবনে এমন পরিণতি ঘটেছে। আজ একটা কথা আপনাকে বলে যাই, দেখেন আপনি যদি কোনো পাপ করেন সেই পাপের কিছু শাস্তি আপনি দুনিয়াতে পাবেন এবং বাকিটা আখেরাতে পাবেন, এটা নিশ্চিত, এটা চরম সত্য। আপনি কোনো পাপ করে দুনিয়া থেকে শান্তিতে মরতে পারবেন না এবং কেউই পারে নাই। সে পাপের কিছুটা হলেও আপনাকে দুনিয়াতে ভোগ করতে হবে, যেমনটা কামাল ভাই ভোগ করতেছে, এবং বাকিটা হয়তো পরপারে গেলে ভোগ করবে। যারা কামাল ভাইয়ের গল্প এই পর্যন্ত শুনেছেন তাদেরকে বলবো যে ওনার গল্প শুনে অন্তত সতর্ক হন। যদি আপনার দৃষ্টিতে এমন কোনো মানুষ থেকে থাকে, তাকে এই গল্পটা ফরওয়ার্ড করেন, তাকেও শোনান, যেন সেও কামাল ভাইয়ের জীবন থেকে কিছু শিখতে পারে। মানুষ বইয়ের পাতায় শত বৎসরে যা শিখতে পারে না, অন্যের জীবন থেকে তার চেয়েও বড় শিক্ষা নিতে পারে। মানুষ জীবনে যা শিখে তার বেশিরভাগে অন্যকে অনুসরণ করে বা অন্যের জীবনের গল্প শুনে। আর যা শুনেছেন তা যদি মনে রাখেন তবে আপনি সাকসেস। বন্ধুরা, সবাইকে অনুরোধ করব কামাল ভাইকে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন এবং অবশ্যই আপনারা আমার কাশ্মীরের মায়াবী দুধপাত্রীর ভিডিওটা দেখবেন। যারা এখনও দেখেনি, ভিডিওটা ঠিক এই জায়গায় এখনই আসবে। দুধপাত্রীর ভিডিওটা সবাই দেখবেন, শেষ মুহূর্তে নিজের চোখে একটা শান্তি দিয়ে ঘুমোতে যাবেন। তাই ছোট্ট ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।